এই 20 টাকার জন্য মনে হচ্ছে আমাকে ফাঁসির কাঠগড়ায় দাঁড় করাইছে। তুই খুনি, তোর ফাঁসি চাই। তুই খুনি, এরা ফাঁসি দে। ওহো, এরা এখনই ফাঁসি দে। আরে মাস দিলে আইতি খা, আত্মাও খা, অসরায় খা মুখা, তোরাও খা। তোরা আরে তিলের তাল বানাস, আয় তালের জুস বানাই, তালের বত্তা বানাই, তালের হাতড়া বানাই, তালের যত ভ্যারাইটি আইটেম আছে দেখবেন বানাই ভাইয়া। আমাদেরই কোনো এক নায়িকার মোবাইল চুরি হয়েছে ভাইয়া। ওহো, ভেরি ইনসাল্টিং। ওকে, তারপর ওকে, এটা বলেন না যে আপনাকে সন্দেহ করছে। হা, তখন থেকে আমার শত্রু সৃষ্টি হইতেছে ভাইয়া। কিভাবে? ওই যে গান গাইতাম না, মধুমালতী, এটাই আমার দোষ। গান গাইতে গেলে এতে কয় কি কয় ইতি গান গাইতে হয়েছে কি না গায় কুত্তার মতো ডাক দেয়, বলে কুত্তার মতো ডাক দেয়। I'm enjoying this আড্ডা। হ্যাঁ ভাইয়া, Okay. আমি অনেক কষ্ট করে এই জায়গায় আসছি। এত সহজে আমি আমার জায়গা ছাড়ি দিব না। আমার নামে 9টা মামলা ছিল বাংলাদেশে, বাংলাদেশে 9টা মামলা ছিল। যারা আমাকে নিতে পারতেছে না, ফ্রান্সে আপনাদের দোয়ায় আল্লাহ তুমি এরকমই আমাকে রাখিও। আমি নাম্বার 1 ইউটিউবার। ও তুমি তো অনেক ফেমাস, খুব ভালো লাগতেছে, সবাই তোমার দিকে তাকায়, দূরে চুপ থাক, কথা হচ্ছে অনেক জানতো ভাইয়া বাংলাদেশের নামি যে আমি এত বড় একটা জুতার বাড়ি খামু, এটা তো আমি জানতাম না ভাইয়া। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন। সবসময়ের মতো সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি লাইফের অন্যরকম একটি এপিসোড। ডেফিনেটলি আমাদের অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী একটু আপনার নামটা আপনার মুখেই বলতে হবে। আসসালামু আলাইকুম ভাইয়া, আমার নাম হচ্ছে রেহানা আক্তার রাখি। রাখি, রাখি নামে সবাই চেনে সোশ্যাল মিডিয়াতে। আপু বয়স কত? 38। 38 রাইট নাও। ফাইন। জন্ম জেলা? নোয়াখালী, হ্যাঁ, এটা সবাই জানে কারণ আপনি লোকাল ল্যাঙ্গুয়েজে কন্টেন্ট করেন, রাইট? আমি কি লোকাল কথাই বলবো? আপনি যেটাতে কমফোর্ট ফিল করেন, কোনো সমস্যা নেই, আপনার যেটাতে কমফোর্ট ফিল করেন। সো রাখি আপা, আপনি শুরু করেন যেখান থেকে বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। আমি আমি আসলে আজকে অনেক কথা বলার জন্য আপনার কাছে আইছি। আমার কাছে মনে হয়েছে আমি অনেককে বলতে পারি না। আমি যতবার আপনার দিকে তাকাচ্ছি এখন ইমোশনাল হয়ে যাচ্ছি। তো আমি খুব মধ্যবিত্ত পরিবারের একটা মেয়ে, আমি বলতে পারতেছি না। টেক ইউর টাইম আপা, কোনো সমস্যা নাই, আপনার যতক্ষণ সময় লাগে। আজকে খুব অভিমান নিয়ে আমার কাছে মনে হচ্ছে আমি কখন আপনাকে দেখব। আমি খুব অভিমান নিয়ে আসছি। আমার কাছে মনে হচ্ছে মানুষ আমাকে কাঠগড়ায় দাঁড় করাইছে, আমি ফাঁসির আসামি, সবাই আমার ফাঁসি চায়। আমার এমন মনে হয়েছে আমি কত করে আপনাকে দেখবো, আমি খালি মানে ঠিক আছে, আমরা তো মানুষ নিয়েই কাজ করি, ওরা হয়তো বুঝতে পারবে বিষয়টা, আমরা একটু জানার চেষ্টা করি। তবে আমার মনে হয় আপনার গল্পটাই, আপনার পুরো জীবনের গল্পটাই খুব ইম্পর্টেন্ট আজকের এই অনুষ্ঠানের জন্য। জি, মধ্যবিত্ত পরিবারে আপনার জন্ম বলছিলেন, খুবই মধ্যবিত্ত। বাবা কি করতেন? আমার বাবা সৌদি আরব থাকতো। আচ্ছা। আমার যখন জন্ম হয়, আমার বাবা আমার জন্মের 17 দিনের মাথায় সৌদি আরব চলে যায়। ওইখান থেকে আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন আব্বা সৌদি আরব থেকে চলে আসে। আমরা অনেক কষ্টে বড় হয়েছি ভাইয়া, অনেক কষ্টে বড় হয়েছে। আমার বাবার ঘর এখনো টিনের। ইভেন আমি আমার মাকে বলছি এই ঘরটা যেন না ভাঙে, এই ঘরটা থাকুক। আল্লাহ আমাকে এখন অনেক কিছু দিছে ভাইয়া, কিন্তু আমি চাই না আমি যে ঘর বড় হয়েছি, মানে আমি যেন আমার শিকড়টাকে ভুলে না যাই। আব্বা যখন বাংলাদেশে চলে আসে, আপনি তো বুঝেন আমার কোনো বড় ভাই নাই। আমি প্রচুর স্কুলে ভাইয়া নবীন বরণ স্কুলে অনেক অনেক গিফট পাইতাম, যেহেতু আমি গান গাইতাম, অভিনয় করতাম। তো আমাদের সংসারে হালটা ধরাটা স্পেশালি অনেক কঠিন ছিল। 2008-এ আমার মিডিয়াতে আসা এনটিভি সুপার হিরো সুপার হিরোইন দি। আগে যখন গ্রামে আসিলাম, ধরেন আমগো তো গৃহস্থলা বাড়ি, ধরেন তেলটা কিনা লাগতো, চালটা বাবার ক্ষেতের, মাছটা বাবার পুকুরের। আমাদের অনেকগুলো গরু ছিল ভাইয়া, তো অনেক ধান হইতো না, তো ধান বিক্রি করে আমাদের সংসার চলতো। অনেক কষ্ট করছি ভাইয়া। তো 8-এ অডিশন দেওয়ার পরে এনটিভি সুপার হিরো সুপার হিরোইনে আমি টপ 30-তে থাকি।
ওইখান থেকে যখন আউট হয়ে যায় এই শুরু হয়েছে আমার স্ট্রাগল জীবন। কি কেন বলতেছেন স্ট্রাগল? আমার সবসময় একটা ধারণা ছিল কি অভিনয় করলে আমার সংসারটা অনেক সুন্দরভাবে চলবে। ওকে। হিয়ার হরে তো ঢাকায় আসা, ঢাকায় আসার পর আসলে যতটা সোজা মনে করছি ভাইয়া যে অভিনয় করা এত সোজা না। তখন এই ডিরেক্টরের কাছে যাও, ওই ডিরেক্টরের কাছে যাও, ওই ডিরেক্টরের কাছে যাও, এরকম খালি ডিরেক্টরের কাছে যাইতে থাকি, কিন্তু অভিনয় ভাইয়া কেউ লয় না। যে স্বপ্ন দেখি আমি আসলে ঢাকা শহরে আসছি যে অভিনয় করি, বাবা মার সংসার চালামো, এই ডিরেক্টরে কাজের মেয়ে চরিত্রের জন্য ডাকে, ওই ডিরেক্টরে 2টা সিন আছে করি দাও ডাকে। আমি করছি ভাইয়া, আমি সব ধরনের ক্যারেক্টার করছি শুধুমাত্র পেটের দায়, শুধুমাত্র আমার মা বাবাকে ভালো রাখার জন্য। আমাকে অনেকে বলে যে কাজের মেয়ে চরিত্র করছে, তাতে আমার কোনো কষ্ট লাগে না ভাইয়া, কারণ আমার এই কষ্টের টাকা দিয়ে আমি আমার মা বাবাকে খাওয়াইছি। কয় ভাই বোন ছিলেন আপনারা? আমরা 3 বোন 1 ভাই। 3 বোন, এক ভাই সবার ছোট? ছোট, সবার ছোট। যেদিন শুটিং থাকতো না এই ডিরেক্টরকে ফোন দিতাম, এই ডিরেক্টরকে ফোন দিতাম যে ভাইয়া যে কোনো ক্যারেক্টার হোক আমাকে একটা ক্যারেক্টার নেন, কারণ বাসা ভাড়া দিতে হবে। বাবা খুব অসুস্থ, এর মধ্যে বাবা প্যারালাইসিস হয়ে গেছে, আমার আম্মা আমি। পরবর্তীতে তো এভাবে আমার চলতেছিল, কষ্ট কষ্ট কষ্ট, অনেক কষ্ট। কারণ আমি তো সুন্দর না ভাইয়া, কারণ মিডিয়াতে সুন্দর মানুষের অনেক দাম থাকে, আমি তো সুন্দর না, যার কারণে কখন আমি নায়িকা হওয়া আশাও করি নাই। আমি চাইছি যে আমি একজন ভালো ক্যারেক্টার আর্টিস্ট হই, কারণ আমি ভাবতাম যে ক্যারেক্টার আর্টিস্ট হলে আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আমি অভিনয় করে যেতে পারবো। এটা মানে আমার হয়তো বা এটা আমার ভেতরে একটা ধারণা ছিল। এরকম করতে করতে 2013-তে সালাউদ্দিন লাবলু ভাইয়ের নাটকে আমি অডিশন দিই। আমার কপালটা কত খারাপ ভাইয়া শুনেন, অডিশন দিই মানে কত ওয়ে খুঁজতেছি যে আমি যদি একটা লাবলু ভাইয়ের নাটকে ঢুকতে পারি, মাহফুজ আহমেদের নাটকে ঢুকতে পারি, তাহলে তো সবাই আমাকে চিনবে, আমি কাজ করতে পারবো। এটা আমার মানে সবসময় ভিতরে কাজ করতো ভাইয়া। তো লাবলু ভাইয়ার নাটকে যখন আমি অডিশন দিই, ভাইয়া আমি সিলেক্ট হই ভাইয়ার নাটকে অডিশন দেওয়ার পরে। ভাইয়ার অডিশন দেওয়ার পরে স্ক্রিপ্টটা আমাকে দিল, স্ক্রিপ্ট নিয়ে আমি আসার সময় বনারি 11-তে মলন পার্টি আমারে ধরছে ভাইয়া, ধরে সিএনজির মধ্যে ছিলাম, মলন পার্টি ধরে ও যে চোখে মলম লাগাই দিছে, ফোন নিয়ে গেছে, তারপরে একটা ব্র্যাক ব্যাংকের একটা কার্ড ছিল ভাইয়া, ব্যাংকে ছিলই হচ্ছে 36,000 টাকা, ওই কার্ডটাও নিয়ে গেছে। মলম পার্টি মলম দিছে যে ধাক্কা মারছে যে আমার বাঁ পাটা ভেঙে যায় ভাইয়া। আর আমি লাভলুবের নাটকটা করতে পারি নাই। 2 মাস 17 দিন আমার পা প্লাস্টার করা ছিল। থাকতেন কই তখন? মোহাম্মদপুরে। আমি থাকতাম হচ্ছে মোহাম্মদপুরে আমার আপুর বাসায়। ওকে। এরপরে যাক লাবলু ভাইয়ের নাটকটা থেকে বাদ পড়ে যায়, কবিলিয়ত নামা নাটকের যে নাম, তা আমার জায়গায় ভাইয়া আরেকজনকে নেয়। আমার এবারও কপাল পুড়ছে যে আরে আমি অ্যাটলিস্ট একটা সিরিয়ালে ঢুকবো, আমার বাসা ভাড়া আমার সাথে আমার খাওয়া খরচটা উঠে যাবে। তো ভাই আমাকে বলতো যে তোর পায়ের কি অবস্থা, পাটা ঠিক হোক দেখি। তো ওর মধ্যে আমাদেরই একজন, আপনি চিনবেন হয়তো, বাপুটা মারা গেছে, ওর নাম হচ্ছে লাইলা বা কিছু একটা, উনি মারা গেছে। ওই আপুটা অভিনয় করে। তো অভিনয় করার পরবর্তীতে ওই আপুর অভিনয়টা ভাইয়া ভালো লাগে নাই, ভাইয়া আবার ওই নাটকটা ভাইয়া আবার শুট করে আমাকে দিয়ে। আচ্ছা, নাটকের নাম? কবিলিয়ত নামা। কবিলিয়ত নামা। আমার নাটকের নাম কবিলিয়ত নামা। তখন তো ভাইয়া অনলাইন যুগ ছিল না। এখন যেমন অনলাইন যুগ, কিছু হইলে ভাইরাল হয়ে যায়, কিছু হইলে ট্রোল হয়ে যায়। তখন তো আমরা চ্যানেল আর ডিরেক্টর, অভিনেতা অভিনেত্রী। তো ওই নাটকটা করার পরে আমার কাছে মনে হয়েছিল কি ভাইয়া জানেন, আমার আর পিছনে ফিরে তাকাইতে হবে না, কারণ নাটকটা এত বেশি জনপ্রিয় পাইছিল তখন। আমি ভাবছিলাম আমার আর পিছনে তাকাইতে হবে, ও যে লাউ সে কদু, আবার কষ্ট। তখন পার ডে দিতে হচ্ছে 3,000 টাকা করে। ও, এই টাকা তো আসলে
13 সালের কথা, 3,000 টাকা করে। আমার কোয়ার্টিস্টরা আমাকে খুব আদর করতো। আর ওরা বলতো কি, আল্লাহ তুই এত কষ্ট করস, দেখি তোর এই নাটকে কাস্ট করতে পারে কিনা, ওই নাটকে কাস্ট করতে পারে কিনা। এরকম করতে করতে 13 গেল, 14 গেল, 15 গেল, 16 গেল, 17 গেল। জীবনের স্ট্রাগল আমার শেষ হয় না ভাইয়া। আপনি নাটক নিয়েই আছেন? এই নাটক নিয়ে আসি ভাইয়া। অনেক সময় আমি কি করতাম জানেন, টাকা বাঁচানোর লাই বলি আমি মোহাম্মদপুর থেকে 15 টাকা দিয়ে টিকিট কাটি, উত্তরা বাসে করে চলে যেতাম। ফুবাইলতন আমি কিভাবে আসতাম জানেন ভাইয়া, ওই যে টেম্পু আছে না, এখন কি বলে এটার নাম আমি জানি না, ওই যে 7জন 8জন যে, ওটার মধ্যে বসি। আমি অনেক জায়গার নাম ভুলে গেছি। উত্তরা এটারে কি গেট বলে, গাজীপুর গেট নাকি একটা গেট, আমার আইডিয়া নাই। আচ্ছা ওইখানে আসি, হাঁটি, উত্তরাতে আসি, বাসে উঠে আবার আমি মোহাম্মদপুর আসতাম। তারপর আমি নাটকটা মানে করে গেছি। এটা স্যার আমি তো আর কিচ্ছু করতে পারি না, এটাই পারি, আর কিছুই করতে পারি না। তো পরবর্তীতে এভাবে করতে করতে দেখলাম কি যে ভাইয়া কোনোভাবেই লাইফ সেটেল হয় না। লেখাপড়া কতদূর পর্যন্ত হয়েছিল? আমি ইন্টার পাস করছি। ইন্টার পাস করার পর আপনি পড়াশোনা করতে না, পারেননি? না, করতে পারিনি। ওকে। তো কোনোভাবে ভাই আমি স্ট্রাগল করতে পারতেছি না, মানে এত কষ্ট করতেছি জীবনের। ধরেন আমার খুব মন চাইছে যে আজকে আমি অনেক বড় একটা রুই মাছের পেটি দিয়ে ভাত খামো, কিন্তু আমার কাছে টাকা নেই। কি করুন না, ধরেন আমার মনে হয়েছে যে আজকে আমি গরুর সিনার মাংস দিয়ে ভাত খামো, কিন্তু আমার কাছে টাকা নেই। আপনি অবাক হচ্ছেন না আমার আপনি কথা অনেক শুনে? এটা ভাল লাগে আমার। তো এগুলা যখন আমি দেখতাম, শুটিংয়ে গেলে আমি মাঝে মধ্যে কি করতাম, প্রোডাকশন বডি দিয়ে আমি একটু খাওয়া পলিথিনে করে নিয়ে আসতাম। ও, তো এই কথাগুলোই প্রথম আমি কারোর সাথে শেয়ার করতেছি। আর আমার একদম খুব কাছের মানুষ ছাড়া এই কথাগুলো কেউ জানে না। আজকে আপনার মাধ্যমে অনেক মানুষ জানবে। তো অনেক সময় প্রোডাকশন বয় আমাকে খাওয়া দিয়ে দিত রাত্রে, তো ওটা নিয়ে আমি আসতাম। আমি ভাতের অনেক কষ্ট করছি, যার কারণে আমি ভাতকে অনেক দাম দিই। অনেকে আমাকে বলে না যে তুই এত ভাত খাস কিল্লায়, এত মরিচ খাস কিল্লায়। আমি গেলে হাসি যে ভাতের কষ্ট যে বুঝবে সে কখনো আরেকজনকে ট্রোল করতে পারবে না। আমি কষ্ট করছি ভাইয়া। এভাবে করতে 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 কোনোভাবে আমি মানে স্টাবলিশ হইতেই পারতেছি না। যে চাল শেষ হয়ে গেলে ডাল নাই, ডাল শেষ হয়ে গেলে তেল নাই, তেল শেষ হয়ে গেলে এটা নাই, মানে কি এমন একটা অবস্থা। এর পরবর্তীতে কাজ কমে যাইতেছে। 17তে তো পুরাই আমগো মিডিয়া ইন্ডাস্ট্রিতে কাজ কমে যাচ্ছে। অমুকরে ফোন দিলে বলে আরে বলো না, মিডিয়ার অবস্থা খুব যাতা, প্রডিউসার টাকা দেয় না, চ্যানেল নাটক নেয় না, কি অবস্থা। আরে দূর রুমিয়া, তোমার তুমি কত সুন্দর সুন্দর মাইয়ারা হরি রয়েছে, হেগুনে কাজ আন না, তুই কোন তুন কাজ এবা। ধরেন ডিরেক্টর আমাকে বললো কি যে, আমি নামই বলে দিতে পারবো ডিরেক্টরের, আমাকে 2 দিন ধরে বলতেছে যে কালকে মিরপুরে শুটিং, তুই রেডি হয়ে চলে আসিস, তোর 2 দিন লাগবে। কত দিবা ভাই আমাকে বলো, আমার বাসা ভাড়া দিতে পারতেছি না আমি। আচ্ছা আমি দেখতেছি। তো এই কথা বলে 2 দিন ধরে আমি কস্টিউম সব গোছাইছি, ওমা ফোন ধরে না, আজ জায়গা আরেকজনটা লইয়া লাইছে। মানে কতটা ইনসাল্টিং আপনি বুঝেন বিষয়টা। ইভেন একবার হয়েছে কি, রাস্তায় তো আমাকে অনেক জ্যাম, যেমন আজকে আমাকে 6টায় টাইম দেওয়া হয়েছে আপনি না চলবে, আমি কিন্তু 4টায় চলে আসছি, কারণ আমি জানি যে 4টায় আসছি, দেখা যাবে যে আপনিও হয়তো পারবেন যে না, কারণ আমি এখন টাইমে অনেক পাঞ্চুয়াল হয়ে গেছি। তো আমি এরকম বাসে করে, সেদিন এরকম বাসে করে উত্তরাতে শুটিং, আনন্দবাড়িতে জাস্ট আমি মেকআপ রুমে বসছি, উনি আমার হাতটা ধরে মেকআপ রুম থেকে বের করে দিয়েছে, বলে তুমি টাইম মেনটেন করো নাই, তুমি যাও, আপনি বাকিটা আপনি বুঝে নিয়েন। আরেকজন আর্টিস্ট এনে বসা দিছে। এটা যে আমারে এত কষ্ট দিছে ভাইয়া, প্রথমত প্রচুর ইনসাল্ট হয়েছি আমি এতগুলা সিনিয়র সামনে। দ্বিতীয় হইতেছে আমার তো 3,000 টাকা আমি আর পাইলাম না অভিনয় কইরা, টাকাটা মাইনাস হয়ে গেল। অথচ চিন্তা করেন আমাদের কত বড় বড় নায়িকারা শিডিউলে মেনটেন করে না, আসে না ভাইয়া, 10টার জায়গায় 2টা যায়, 2টার জায়গায় 4টা যায়। অথচ আমরা যারা ক্যারেক্টার আর্টিস্ট আমাদের কোনো দামই নাই। আমগরণী সকাল 6টার সময় বইয়ে থই। আমার সমস্যা আমি সত্যি কথা কই আলাই। আরেকটা হইছে আমাদের এই কোনো এক নায়িকার মোবাইল চুরি হয়েছে ভাইয়া। ওহো, ভেরি ইনসাল্টিং। ওকে, তারপর যারা ক্যারেক্টার আর্টিস্ট আমাদের কোনো দামই নাই। আমগরণী সকাল 6টার সময় বইয়ে থই। আমার সমস্যা আমি সত্যি কথা কই আলাই। আরেকটা হইছে আমাদের এই কোনো এক নায়িকার মোবাইল চুরি হয়েছে ভাইয়া। ওহো, ভেরি ইনসাল্টিং। ওকে, তারপর
ওকে, এটা বলেন না যে আপনাকে সন্দেহ করছে। করছে। হা, ঘটনাটা কি? উনি বলতেছে ওর ব্যাগটা চেক করো, ওর ব্যাগটা চেক করো প্লিজ, ওর ব্যাগটা চেক করো, এইভাবে একদম এইভাবে অ্যাক্টিং করে ওর ব্যাগটা একটু চেক করো। আমার মনে হয়েছে আমার কলিজাটা ফাইটটা গেছে ভাইয়া। আমি মধ্যবিত্তের মেয়ে হইতে পারি, বাট আমি চোর না, আমি চুরি করব না। সেটা গেল। পরে ওনার ফোন ওনার ব্যাগের মধ্যেই। বুঝতেছেন মানে আমরা ক্যারেক্টার আর্টিস্ট গুলাকে কিভাবে দেখি। 18 সাল কোনোভাবেই আমি নিজেরে এস্টাবলিশই করতে পারতেছি না। এর পরবর্তীতে ভাইয়া যখন বাড়িতে যাইতাম না, ওই ধরেন যে নাটকের মধ্যে আমার সিনটা কোন সময় আসবো, ব্যাগ বলেছে কি আরে তোর নাটকে কই তোরে দেয়া না কা সাই একটা না ধরেন আরে একটু দেয় সাই কলছিল এমনি খাড়া দিছি। ও মা তুই এমনি করছো তো অভিনয় মানে মানে বুঝেন মানে কি পরিমাণ মানে আরে ক্যারেক্টার আর্টিস্টে মানুষ বুঝে না। আমি তো ক্যারেক্টার আর্টিস্ট হইতে চাই। মানুষ চেনে নায়ক নায়িকারে। হ্যাঁ, মানুষ খালি সিনে নায়ক নায়িকারে। আমি একটা ওপেন বুক ভাই, আমার কিন্তু লাইফে দেখেন আমি একটা ওপেন বুক। আমার কিন্তু কোনো বদনাম নাই, কিচ্ছু নাই। আমি একদম সাদা সিধা একদম মানুষ। কিন্তু মানুষের কাছে আমার অ্যাক্টিং লেভেল যখন দেখে, মানুষ মনে করে ইতির মতো দারুণী আরো বল। কিন্তু বিষয়টা ওরকমই না ভাই, এটা তো অ্যাক্টিং। তারপরে যখন দেখতেছি কোনোভাবেই মিডিয়াতে আমি টিকতে পারতেছি না, এই ডিরেক্টর শিডিউল নাই ক্যান্সেল করে, ওই ডিরেক্টর শিডিউল নাই ক্যান্সেল করে, ডিসিশন ফাইনাল নিছি ভাইয়া বিয়া করে বিদেশ চলে যাম। বিয়ে করে বিদেশ। হ্যাঁ, ওকে, আমার কাছে মনে হয় আমগো এত সুন্দর সুন্দর নায়িকা আফুরা বিদেশে কি সুন্দর সুন্দর যাই, লাইফ সেটেল হয়ে গেছে, আমিও বিয়ে করি বিদেশ। আমার কথা হচ্ছে আন্দা দেনা কালা লুলা যা হাই আমি হাতেরে বিয়ে করে বিদেশ চলে যাম। এটা আমার একদম ফাইনাল ডিসিশন, যে জীবনে আর কোনো কষ্টই করতাম না, বিদেশে চলে যাবো গই। মামতো বোন হুতো বোন এগুন যেন বিদেশ তো নাইয়ে, এগুনের গায়ে তো খালি পারফিউমের সুগ্রান আর সুগ্রান, হাতের মধ্যে স্বর্ণের চুড়ি, আর দেখতে ভালো লাগবে ভাইয়া। আর কথা হচ্ছে বিদেশ চলে যাবো গই, বিদেশ যে কোনো কাম করতাম না, বিদেশ মানে আরাম, খালি খামু আর খালি জামের টিয়া খরচ করুন, বুঝছেন? মানে এর মধ্যে আমার যিনি বিয়ের ঘটক উনি হচ্ছে আমার আপন ননাসের হাজবেন্ড। ভাইও গান গায়। তো ভাইয়া আমার সাথে যখন আমি ভাইয়ার একদিন বলতেছি এরকম আমাদের একটা প্রোগ্রামে ভাই আমার জন্য ছেলে তেলে দেখিয়েন, নোয়াখালীর হইলে বালা হয়, আমি যেহেতু নোয়াখালীর বালা হয়, নোয়াখালীর হইলে আল্লাহ বালা হয়, যেহেতু আমরা দুজনই নোয়াখালীর, অন্য ডিস্ট্রিক্টের মানুষ তো আসলে নোয়াখালীর প্রতি অনেকের থাকে না, ভাইয়া পছন্দ করে না। তো বলতেছে রে আরেকটা হালা আছে খুব বালা সোজা সিধা, দেখি আয় তো ছবি হারামু হাই তো কই বিয়া করি এলাম, ডিসিশন ফাইনাল বিয়া করি এলাম ভাইয়া, আর দেখতাম না বাংলাদেশ। আর দেয়ান ভাইয়া দেয়ান আই বিয়া করি এলাম। পরে দেশে দেশে দেখছি যে না চেহারা সুরুত বালা আছে, আমার চেহারা সুরুত বালা না ভাইয়া, বেচারা আসলে বালা। এর পরবর্তীতে ভাইয়া হেতেনরা আর ছবি হারাইছে, আরে হেতেনের ছবি হারাইছে, বুঝছেন? এই হেতেনের লগে আর লগে আমনের কথা হইতো, কিন্তু ফোনে কথা হইলো কোনদিন ভিডিও কলে দেয়া দিন, ভিডিও কলে দেয়া দিন ইয়েলে ভিডিও কলে দেয়া দিলে কইব গিয়া, তাইলে কইব গিয়া কইব মানে ইয়ে খারাপ, কোনদিন আজ আমায় হাতে না আমনের ভিডিও দেখবো, হাতে না মুসিবি সিবি আসবো ভাইয়া, কইব যে দেয়া দিন। 1 মাস ধরে আমরা ফোনে কথা কইতাম কিন্তু দেয়া দিতাম না। কোন দেশে থাকতো উনি? ফ্রান্সে। ওকে। পরবর্তীতে ওর ফ্যামিলিতে প্রপোজ করে, তো ওনাদের ফ্যামিলি আমার শ্বশুর বাড়ি মাশাল্লাহ দিয়ে অনেক ভালো ভাইয়া, ওনারা একটু নাক সিটকায় যে মিডিয়ার মাইয়া কিন্তু আমার শ্বশুর বাড়িতে অনেকজন মিডিয়ার আছে ভাইয়া, বুঝছেন? ইয়ার আর এত একখানা বিগড়াই যায়, আর কত হয়েছে জন বিগড়াইছে আই হোলারে বিয়া করো, বুঝছেন? আর যে দেখো তুমি যদি আপনি যদি আমাকে বিয়ে না করেন তাহলে আমার জন্য কিন্তু অনেক অপশন আছে, তাহলে আমি অন্য ছেলে বিয়ে করি হে কর না আমি তোমারে বিয়ে করুম দে, তাহলে বিয়ে করেন। এরপরে যাক আমাদের বিয়ে শাদী হইলো, বিয়ে শাদী হওয়ার পরে এখন শুরু হয়েছে বিদেশ কেন যাম, কইতে কইতে তো অ্যাপ্লাই করবো, অনেক কাগজপত্রের একটা বিষয় আছে, তারপরে সেও কাগজ করতে অনেক কষ্ট হয়েছে, তারও একটা জীবন আছে ভাইয়া। আরে ননটা তো সোজানো আর কইছি দাঁড়ান আজ যেহেতু একটু ফেস বেলু তেলু আছে, ফেফার কাটিং টাটিং লই টুরিস্ট ভিসা লাই বলি দাঁড়াই, টুরিস্ট ভিসা যদি করতাম হারি চলি যামু গই,
আচ্ছা ঠিক আছে তুমি দেখো। তার মামা আবার আমেরিকা তো নাইছে। না আরেকটান কথা ভাইয়া, আমি মধ্যবিত্ত কিন্তু আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুবই ভালো। মানে আশেপাশের লোকজন অনেক, মানে আপনাদের আত্মীয় স্বজন যারা তারা এনরিচ। মানে আমি যে বাড়ির মাইয়া, আমার বাবা মধ্যবিত্ত, আমি মধ্যবিত্ত, বাট আঙ্গ তো গ্রামের বাড়ি ভাই, একবারে গ্রামে। আমরা 2009 যে আঙ্গ বাড়িতে যাই, ডিসেল লাইন গেছে ভাইয়া, ওকে। বুঝছেননি? কিন্তু খুব মানে আঙ্গ বাড়ি জাত বংশ খুবই ভালো, কিন্তু আমরা গৃহস্থলা বাড়ি ভাইয়া, জি বুঝছেননি? জি। তো আমেরিকা থেকে আসছে, হ্যাঁ। হ্যাঁ আমেরিকা তো, আর মামা আমেরিকা তো না আসছে। হুম তো মামা আইসা নাই কইয়ের মামা তো আন্নে জামাইয়ের কাছে চলে যামু, হুম। আমার একটা বিশার ব্যবস্থা করি দেন। হাই আচ্ছা। রে, এবারে আমার মামার ফ্রেন্ডরা মিলি হুম। এই আমার ইটালির ভিসা হয় ভাইয়া আমার, বুঝছেন, টুরিস্ট সেনজেন ভিসাই ইটালি। আচ্ছা। আমি তো লারে লালা লালা করে চলে যাবো আর বন্ধুকে রাখিয়ে রায় যাইয়ে নিতা নয়, বিদেশে কত জিনিস আইয়েন ও রুম। মাত্র 22 দিনের আরে ভিসা দেয়, বিজনেস ভিসা, তাও ভাইয়া ইটালিতে? ইটালিতে। ইটালিতে কেন যাবেন? আপনার তো ফ্রান্সে যাওয়ার কথা। কিন্তু ফ্রান্সের ভিসা ইজি না তো। ওকে ওকে। ইটালির ভিসা আমি স্পন্সর কিনছি ভাইয়া, হুম। স্পন্সর কিনি, তারপরে যাই আমি ইটালি ভিসা করে। আরে ব্যাকে কইছে কি যে ফিঙ্গার যদি চলিয়ে ইয়ে ভাইয়া, বুঝছেননি, হুম। তাইলে আন্নের ঝামেলা হইব। অনা কিছু একখান কাপড় লাগাই চলে গেছি, লাজে ফিঙ্গার নদী বেরি কই, না ম্যাডাম আপনার ফিঙ্গার দিতে হইব, কি মরণ দশা। ফিঙ্গার দিছি, দিতি ভিসা হইলো খুব শর্ট টাইমের মধ্যে ভাই আমি চলে যাবো। আর যে ভিসা লাগছে হরের দিন রাত 4 ফ্লাইট। তো এর মধ্যে আমার আব্বা কোনোদিনও পছন্দ করতো না আমি নাটক করি। আচ্ছা। তো আব্বার সাথে একটু আমার মান অভিমান অলওয়েজ চলতো, কারণ হি চাইতো না আমি নাটক করি। হুজুর মানুষ ছিল তো, হজ করছে অনেকবার, কিন্তু আমার কত হয়েছে আমি আর কি করুম, আমি কোনোদিনও চাই না আব্বা নাটক করি আমি। তো পরবর্তীতে তার পরের দিনে ভাইয়া আমার ফ্লাইট আসছিল, আমি সকাল ভোরে ছিল আমার ফ্লাইট, আমি চলে যাই। যাওয়ার সময় ভাইয়া আমার আব্বা আমারে ধরে যে কান্দানটা দিছে, এক হাত মিল তো হারেন না প্যারালাইসিসের কারণে, ওই কান্নাটা আমার এখনো কষ্ট দেয় ভাইয়া। আমার কাছে মনে হয় যে আমি তো আরো 2 দিন থাকতে আইতাম, আমার একটা বিশাল লাগছে, আমি চলে গেছি নগদে, আমি যদি আরো 2 দিন থাকতাম। কিন্তু আপনি ইটালিতে গিয়ে কি করবেন? আপনার তো যাওয়ার কথা ফ্রান্সে। ইটালি তুনে তো আমি বাসে করে ফ্রান্সে ঢুকি যাবো। ও এটাও তাহলে তো, এটা তো অবৈধ ঢোকা। না, আমি সেনজেন বিষয় আছি 28টা দেশের 71। ও ওকে ওকে ওকে। তো আব্বার তুন বিদায় লইলাম, ভাই বোনের তুন বিদায় লই, একদম নাচতে নাচতে আমি চলে গেছি ফ্রান্সে। না ইটালিতে গেলেন? ইটালিতে যাই আজ আমায় তো ইটালি এয়ারপোর্টে আনলাই খাড়াই রয়েছে। হ্যাঁ। ইটালি তুন আমরা বাসে করি ফ্রান্সে, হে তো ফ্রান্সের ইমিগ্রেন্ট ভাইয়া। হ্যাঁ। ইটালি তুন আমরা বাসে করি, সারা রাত বাসে ছিলাম। পরের দিন আপনাদের বিকালে বিয়েটা হলো কিভাবে? মানে বাংলাদেশে এসেছিল নাকি ওভার ফোনে? ফোন বাংলাদেশ দুইটা মিলে মিলে, গেছে। আচ্ছা ঠিক আছে ওকে। তো পরবর্তীতে ফ্রান্সে যখন বর্ডারে আমরা যাই, তখন বাসে পুলিশেরা কন্ট্রোল করে, এ দেশে পুলিশ করে মামু কয়। হুম। পুলিশে কন্ট্রোল করবার হরে দেখছে যখন আমার পাসপোর্টে সেনজেন ভিসা ছেড়ে দিছে, আর তো না জামাই ডরে শেষ, আর তো শূন্য, আর 22 দিনের ভিসা আছে, আজ আমাকে চাষতে আরে থুই, আজ আমি আরে থুই অন্য সিটে বসে। ওহো। আর মামুগুলোকে কুত্তা উঠছে সাইড গিয়া, বুঝলেন না? ডগ স্কোয়াড। আর কি সুন্দর করে কইতা, না না আপনি পারফেক্টলি ওকে। হ্যাঁ। সাইডে উঠছে, আর আমি তো একদম রিল্যাক্স, মানে আমি আমার মতো বসে রয়েছি, খুব স্মার্টলি হ্যান্ডেল করি। আজ আমি আস্তে রসে যাই বসে এক গাঞ্জরির লগে, হাতে গাঞ্জা ইয়াবা মানে হেদেশে ড্রাগ যেখানে হেগেন লো বসে, মামা যায় খালি কুত্তা আজ আমার কোলে রসে উড়ে। ওহো। আর আজ আমি খালি সরার, কিন্তু কুত্তা তো আসলে আজ আমাদের টক্কি ওই বেড়ার কোলে যাইতো স্যার। হ্যাঁ। আন আল্লাহর নামলে মামুর আজ আমারও নামা আলাইছে, ওই কালা বেড়ারে নামাইছে আজ আমার মনে আজ আমার কাছে কোনো ড্রাগ টাগ আছে। আজ আমি একবারে সরল সোজা, বুঝছেন? হ্যাঁ। আজ আল্লাহ দেন রেনি রয়েছে, কিন্তু আমি স্মার্ট হ্যান্ডেল করিয়ে যে বাবু আরা যদি কইতে কিল্লে আইসো বা কি কমু, যাক আমার জামার কাছে কিছু পাইনি, পরে ওই কালা বেড়ার কাছে আইসে, হেরে নামালে সাঙ্গরে সারি তারি দিছে, আমরা আল্লাহ নামলে ফ্রান্সে ঢুকি গেছি। আমি থাকি সাউথে, তুলুজে থাকতাম আর কি। ফ্রান্সে যখন ঢুকার পরে কোনো মানুষজন দেই না কি, একদম সামার ভ্যাকেশনে আমি গেছি তো, জুলাইতে গেছি আমি। হ্যাঁ কি আরে বিদেশে আইসি, কোনো মানুষে দেখি না, খালি হাতা লতা হরি রয়েছে, আর খালি গায়ে গনি ভাইয়া কেউ নাই।
আপনার ভাই আবার মানে আমার জামাই আবার আমারে রাখি, সে আবার কাজে চলে গেছে। উনি কি সিটিজেন ছিল ওই সময়? না, ইমিগ্রেন্ট ভাইয়া। ইমিগ্রেন্ট ছিল। হ্যাঁ, okay. কারণ ফ্রান্সে হচ্ছে প্রথমে আপনি যদি ইমিগ্রেন্ট হন 5 বছর থেকে, আমি আসলে ফ্রান্সের অনেক ল জানি না, কিন্তু অনেক ভাষার উপরে চর্চা থাকতে হয়, তারপর আপনাকে সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে হয়। ওকে। এরপরে হে কাজে চলে গেছে ভাইয়া। আমি আস্তে আস্তে সংসারের ফ্রিজ খুলি দিয়ে প্রথম সেরিফল খাইছি। ইজ্ঞাত্তার তো ভাইয়া, মানে আজাম আলা সেরিফল কিনে ফ্রিজে থুইছিল, খুশি মনে খাইছি ভাইয়া। তখনও তাই বুঝি না আল্লাহ কি জিনিস অপেক্ষা করার ভাইয়া। হে কাজে চলে গেছে হাতি লিগের মধ্যে, আর কই এনে ভাত, এনে রুই মাছ আছে, এনে ডাইল আছে, তুই তখন মতো করে রান্ধ। 8 বছর ভাইয়া রুই মাছ খাইতে খাইতে আমার জীবন শেষ হয়ে গেছে। ভাত রাইলাম, ভাত রান্ধি, ভাত গুণ থুই, হে হাতিলে আবার ডাইল রাঁধছি, ডাইল গেন্দা বাটিতে থুই, হে হাতিলে আবার রুই মাছ রাঁধছি। কারণ পাতিল একটা, কারণ হে জীবন তো মানে ছন্ন চারা। কিন্তু বাঙালি গো ভালো লাগে না ভাইয়া, কারণ আমার হাজবেন্ডেরও কাগজটা অনেক কষ্টে হয়েছে ভাইয়া, অনেক কষ্টে। আপনি নিশ্চয়ই জানেন ফ্রান্সেও অনেকে কাগজের জন্য কন্ট্রাক্টে যায়, অনেকে কাগজের জন্য প্রেম করে, অনেকে কাগজের জন্য বিয়ে করে। আমার হাজবেন্ডের লাইফটা ওরকম ভাইয়া। বাট আমি আমার হাজবেন্ডকে অনেক ভালোবাসি, কারণ আমার মতো একটা মিডিয়ার মানুষকে সে বিয়ে করছে, সে আমার সাথে সংসার করতেছে, আমার এত কিছু সে মেনে নিচ্ছে, আমি ওর কাছে অনেক কৃতজ্ঞ। কিন্তু মাঝে মধ্যে আরো মেজাজ গরম হয়ে যায়, এতে করে তোর সংসার হ্যাঁ থাকতাম না। আমার আস্তে আস্তে বিশাল মেয়াদ শেষ হয়ে যায় ভাইয়া। তখন থেকে আমার শত্রু সৃষ্টি হইতেছে ভাইয়া। কিভাবে? ওই যে গান গাইতাম না, মধুমালতী, এটাই আমার দোষ। গান গাইতে গেলে এতে কয় কি কয় ইতি গান গাইতে হয়েছে, কি না গায়ে কুত্তার মতো ডাক দেয়, বলে কুত্তার মতো ডাক দেয়। I'm enjoying this আড্ডা। হ্যাঁ ভাইয়া। Okay. এর পরবর্তীতে ধরেন আমি গান গাইতেছি যে আমার ঘুম ভাঙাইয়া গেল গহ মরার কোকিলে, কয় কি কয় এতুন তো আমনের কি কয় জানি ছাগল বিলে আরো ভালো গান গায়। কিছুক্ষণ আমারে তালিম দিচ্ছে, তা থা তা থা। কে বলতেছে এগুলা? ইয়া নেই। হে মানে কি আপনার হাজবেন্ড না নাকি না না, আশেপাশের প্রতিবেশী? আশেপাশের গুণ। এতারা ব্যাক সিঙ্গার, মানে কি বাঙালি ওরাও? বাঙালি। আচ্ছা। গানটা আর গাইতে পারি না, গান গাইলে কয় কি কয় আর গান বালানো, কিন্তু আমি গান ছাড়ি না, গান কিন্তু আমি গাই। এটা আমাকে আমাদের ওইখানের অ্যাসোসিয়েশনের ডাকছিল গান গাওয়ার জন্য, যেহেতু মিডিয়ার মানুষ যা গান গা, কিন্তু আমার সাথে যারা আরো অন্যরা গান গায় তাগো ভালো লাগে না আর কি ভাইয়া, বুঝছেন। ইয়ার পরে মানে এত ঠেস মারে, আরে কাজের মেয়ে চরিত্র করেছে আর কি করছে, আরে ভাবি দেখেন দেখেন রাজু গো আসছে, দেখেন না নাটক, কাজের মেয়ে চরিত্র করছে একদম এমনি। ধর আমি হাইটা যাচ্ছি, কি নাই কে কাজের মেয়ে চরিত্র করছে, দেখেন না নাটক, একদম এমনি। পরে আমি একদিন বাসায় এসে আমার জামাইকে বলছি, তুমি আমাকে কোথাও নিও না, আমি কোথাও যাইতে চাই না, আমি কথা নিতে পারি না ভাই, আমি কাজের মেয়ে চরিত্র করি আর জরিনা করি, এটা আমার চরিত্র, আমি এটা করে খাইছি, এটা আমার রুজি রোজগার ছিল। এরপর আমি আমার জানাবো আমি কোথাও যাইতে চাই না, আমি কারোর সাথে মিশতে চাই না, আমি কোথাও যাইতে চাই না। ইয়ার মধ্যে ভাইয়া আরেকজনে কিচ্ছে, ওই যে আজ আমার যে ফার্স্ট আছে না, এদিন টুয়ে দিছে, টুয়ে দিছে, বুঝছেন, এবার বুঝেন আমরা বাঙালি কত ভালো। টুয়ে দিবার দুনিয়ার ক্যাসাল ম্যাসাল এর মধ্যে বিশাল মেয়াদ শেষ হয়ে গেছে। হাই হাই, শখের বিদেশ। শখের বিদেশ আমার 8 বছর আমার জীবন থেকে, আমি 30 বছর বয়সে বিদেশ গেছি, 38 বছর বয়সে আমি বিদেশ থেকে বাংলাদেশে আসছি। 8 বছরে একটা ছেলেও এত কাজ করে না আমি মেয়ে যত কাজ করছি। দেখেন আমার সব এই কাজে কাজে রেস্টুরেন্টের কাজে আমার সব স্কিন পুড়ে গেছে, বিশাল মেয়াদ শেষ হয়ে গেছে। এখন তো আমার আজিল মারতে হইব। আজিল মানে? আজিল মানে হচ্ছে ফ্রান্সের একটা ল, ফ্রান্স মানবাধিকারের দেশ না। ফ্রান্সে আপনি যদি টুরিস্ট ভিসায় যান থাকার জন্য, সবাই তো টুরিস্ট ভিসায় যায়, তখন এখানে আজিল দিতে হয়। আমি হয়তো উচ্চারণটা প্রপার করতে পারতেছি না ভাইয়া, অ্যাজাইলাম যেটাকে বলে। ওকে, অ্যাসাইলাম। অ্যাসাইলাম, হ্যাঁ অ্যাসাইলাম। তো অ্যাসাইলাম মারতে হয়, আমিও অ্যাসাইলাম মারছি ভাইয়া। অ্যাসাইলাম যখন আমি মারছি, ফিঙ্গার যখন আমি দিছি, আমার ফিঙ্গার চলে আসছে আমি ইটালি দিয়ে আসছি। লে হালুয়া, আবার বিপদ, শান্তি পাই না ভাইয়া। আমাকে এরকম ওয়েটিং রুমে বসায় আমাকে বলতেছে, ম্যাডাম আখতার
তোমার তো ফিঙ্গার চলিয়ে আইছে, তুমি আপাতত আর 6 মাস আমাদের এখানে থাকবা, তোমাকে 6 মাস টাইম দিছি। 6 মাসের মধ্যে তুমি ইটালি সরকার যদি তোমাকে নিতে চায়, তুমি ইটালি ব্যাক করবা, তুমি আর ফ্রান্সে থাকতে ইত্যান্ন। কি দর্শন আবার এর মধ্যে কেসও দিতে ইত্যান্ন। 6 মাস আমি এটারে বলে ডাবলিং, মানে ফিঙ্গার চলে ডাবলিং, ফোনসে মনে দুবলিং, এরকম কোন একটা। কি বিপদ ভাইয়া, 6 মাস এনে থাক, প্রত্যেক মাসে আমি 2বার খালি এম্বাসিতে যা হাজিরা দিয়ে ভাইয়া, টাইম দিয়ে দিবে ম্যাডাম আক্তার কয় বলায় পুলিশেরা, হাজিরা দিচ্ছি, সিভিল মামু এগুলা, হাজিরা দিই আবার আইয়ে 6 মাস যাই চলে গেছে। আমি বলছি যাক বাঁচি গেছি, ইটালি মনে আরে নিত না, আমি ফ্রান্সে আজিল দিব। 9 মাস চলে গেল, আমাকে একদিন ইমেল করছে যে তুমি কি অসুস্থ, তোমার কি অসুস্থের কোনো কাগজপত্র আছে, এগুলা নিয়ে সবকিছু নিয়ে তুমি প্রিভিক্সর বলে, ওটাকে প্রিভিক্টর আর প্রিভিক্স, আমি উচ্চারণ অত ভালো পারি না ভাইয়া, চলে আসো। আমি তো খুশি, মনে হয় যে আমার কেস লইব। যাইবার ওরে কইছে ইটালি এম্বাসি তোমারে তার দেশে ব্যাগ নিতে চায়, কইছে নিয়েন কাম। ওকে, আমি ফেল করে তাকে কই রাই তো যাইতাম না, আমি তো রাই যাইতাম না, এটা তো আমি ইংলিশে কইছি, হেতারা ইংলিশ আবার তো বুঝে না, বুঝলেও আপনার লগে কইতো না ভাইয়া। দুবাসী লইছে ফোনে, দুবাসী আরে কইতেছে আপনাকে ইটালি সরকার লই যাইতো চায়, আপনি ইটালি চলে যান, আপনি ফ্রান্সে আপনাকে রাখবে না, ফ্রান্সে আপনি থাকতে পারবেন না। 48 ঘন্টা টাইম দিছে, 48 ঘন্টার মধ্যে আপনি আপিল করবেন, আপিলে যদি আপনি টিকেন তাহলে আপনি ফ্রান্সে থাকবেন, আর আপিলে যদি আপনি না টিকেন তাহলে আপনি ইটালি সিগনেচার করেন। সিগনেচার তো করতে হবে, জোর করিল আপনারা করাবে, 2 পাশে 2 মামি খাড়া রয়েছে, মানে আমরা পুরুষ পুলিশে মামা ডাকে, মহিলা গুন্ডে মামি ডাকে, একদম খাড়া রয়েছি, জ্ঞানের একবার অনেক জ্ঞানের নিয়ে পরে সিগনেচার করে চলিয়ে আইসি। আইবার হরে দেব দাদা, মানে আমার ওইখানে আপনার ভাইয়ের বন্ধু দেব দাদা, আবার এগুলা ওনার কাছে ওনার ফ্যামিলিগত অনেকগুলা উকিল আছেন, উনি পরবর্তীতে উকিলের হায়ার করেন। হায়ার করার পরে আমনের এগুলা ভাই আমি লোড নিতে পারতেছি না, কষ্ট হইতেছে। আল্লাহর নাম লই ভাইয়া আমি কেসেও হারি যাই, আমনের আরে কইছে ইটালি চলে যেতে হইব। সময় হয়েছে 48 ঘন্টা, 48 ঘন্টার মধ্যে আপনার ডিসিশন দিয়ে লেবো 5-6 ঘন্টার মধ্যে, আর সময় কটুক এর মধ্যে পরের দিন সকালে থাকে আপনার 2 দিন তো 48 ঘন্টা, সকালে থাকে আপনার ফ্লাইট। এর মধ্যে ভাই আমি অসুস্থ হয়ে যাই, অসুস্থ হওয়ার পর আমাকে হসপিটালে ভর্তি করায়। হসপিটালে ভর্তি করানোর পরে সব টেস্ট দেখে যে আমার হাড়ে একটা দাগ পাইছে, বুঝছেন, কিন্তু আমার ফ্লাইট মিস হয়। 18 মাস আমি অবৈধভাবে ছিলাম, 18 মাস একদম অবৈধ। পুলিশ পাইলে আমাকে অ্যারেস্ট করে হয় ফ্রান্স থেকে ইটালি, নাহলে ইটালি না গেলে সোজা বাংলাদেশ, এবং ফ্রান্সে যে তার কোনোদিন ঢুকতে না পারেন সে ব্যবস্থা। এক্স্যাক্টলি, ফিঙ্গার নিয়ে নিবে, আমি আর ইউরোপে ঢুকতে পারবো না, শেষ। কিন্তু আপনি বলতেন না যে আমি এখানে বিবাহিত, আমার হাজবেন্ড আছে? না, ওই যে বললাম না, আমি তো টুরিস্ট ভিসায় গেছি, এখনো তো আমি আজিলে মারতে পারি নাই, আমি স্বামী টানুম কেমনে, স্বামী টানার তো এখনো অপশনই আসে নাই ভাইয়া। তো এই বিয়ে না করেও আপনি যাইতে পারতেন তাহলে বিদেশ? হ্যাঁ, এখন এটাই আমার আফসোস হয়। ওকে, আই এম সরি। না, এটা সত্যি কথা যে দূর মিয়া, আমার জীবনটাই হেল হয়ে গেছে। এরপরে ভাইয়া 18 মাস কিভাবে ছিলেন? হ্যাঁ, কোনোদিন দরজার শাটার উঠাই নাই। পুলিশ পেলে তো আমার দৌড়িলাম, পুলিশ দেখলে খালি ডরাইতাম। ধরেন আমার যে আমার একটা বাইক ছিল, কেউ ইনভাইট করলে বাইকে উঠতাম, ধরেন চারিদিকে পুলিশের গাড়ি যায়, আমি আস্তে আস্তে মুখটা টানে সরে রাখতাম, মানে আমার কাছে মনে হইতেছে কি পুলিশ আমার চিনে, মানে এতটা আমার আতঙ্কের মধ্যে ছিল। আমি কি করছি ভাইয়া, 18 মাস আমি কেমনে দিন কাটাবো, হাতে কোনো টাকা নাই, এর মধ্যে তো আমি একটা ভাতা পাইতাম 9 মাস ধরে, আমি একটা টাকা পাইতাম, মার জন্য একটু পাঠাইতাম, সংসারে খরচ করতাম। কিসের ভাতা ছিল এটা? এটা হচ্ছে আপনি যখন ওইখানে মামলা দিবেন, আপনাকে সরকার থেকে মানবাধিকার যেটা, ওইখান থেকে আপনাকে একটা ভাতা দিবে, যেটা বাংলা টাকায় হচ্ছে 45,000-এর মতো প্রতি মাসে। তো আমার ওইটাও বন্ধ হয়ে গেছে, সো আমার আর কোনো টাকা পয়সা নাই, স্বামীর তুলতে হইব যে আমার 10টা টাকা দাও। এর মধ্যে এই মানুষটার কথা আমি জীবনে ভুলবো না, ওইখানে আমার একটা আপুর সাথে খুব ভালো সম্পর্ক হয়, নীলা আপুর সাথে আমার খুব চ্যাটিং হইতো। তো আপু আমাকে বলতে, আমি বললাম আপু আমার বাবা তো খুব অসুস্থ, খুব মানে আব্বারও আসলে মরণটা মনে ঘনায় আসতেছে আর কি, আব্বা একদম ছোট মানুষের মতো হয়ে গেছে,
আব্বা যাত্রার কাছে টাকা চেয়ে বসতো। এটা আমাকে খুব কষ্ট দিত। ওই যে যাত্রার মানে রাস্তার কারো কাছে না, ধরেন আমার ফুফাতো বোনের কাছে, ধরেন আমার মামারা আমেরিকা ফোন করি, ধরেন আমার খালাম্মার কাছে চাইতো, ভালো লাগতো। হয়তো বা মারা যাওয়ার সময় কিছু মানুষ একটু ছোট মানুষের মতো আচরণ করে না, এরকম হয়ে গেছিল। পরে নীলা আপু আমাকে একদম বললো, আপু আমার জামাই আবার চায় না যে আমি বাইরে কাজ করি, কারণ এ তো নিজে কাম করে, আমি কিল্লাই বাইরে কাজ করুম ভাইয়া। ইভেন আমি যে আপনার শোতে আসবো, আমাকে বন্যা আপা বলছে তোর মনে যত কথা আছে তুই সব ঝেড়ে দিবি, সব বলে আসবি, ওটা ওনার কাছে তুই সব বলবি, দেখবি তোর ভালো লাগবে। বন্যা আপু আপনার এই যদি রেকর্ডটা শুনে আমাকে বলবো তোর ভাল লাগতেছে এখন, আসলে আমার আজকে ভাল লাগবে, আমি অনেক শান্তিতে ঘুমাবো ভাইয়া। এর পরবর্তীতে নীলা আপু আমাকে বলছে, আপু আপনি তো নাটক করতেন, অনেকে ইউটিউবিং করে, আপনি ইউটিউবিং করেন, ইউটিউবিং করলে দেখবেন আপনি যখন ভাইরাল হয়ে যাবেন আপনি 100-200 টাকা কামাইতে পারবেন, মানে $100-200 আর কি। আপনি যা চান, আপনার বাবার একটু টাকা দিতেন, আমি খুব মানে খুব ফ্যামিলি ভক্ত মানুষ ভাইয়া, মাল্লা একটু টাকা দিতেন, আপনি পারবেন। আমি তো ভাই আপু আমি তো 18 মাস অবৈধ, আমি তো ক্যামেরার সামনে আসলে পুলিশটা ধরিয়া লাগবে যে আমি ফ্রান্সে আছি। বলে না, আপনি ক্যামেরার সামনে আপাতত আসিয়েন না, আপনি ভয়েস দিয়ে ভিডিও বানান, যে কাজ সেই কথা। আপু আমার চ্যানেল খুলে দিছে, আমি এই ঋণ জীবনে শোধ করবো না, যে আমার যে উপকার করছে ভাইয়া। আপু আমার চ্যানেল খুলে দিছে, আমি ভিডিও বানানো শুরু করি। আজ আমার ইগো প্রবলেম শুরু হয়ে গেছে যে এটি হারা দিন ইয়ে নাকি আরে সারাটা দিন কেমনে ভিডিও ভাইরাল করুম, সারাটা দিন ভাইয়া এই ভিডিও বানাচ্ছি, ভিডিও ভাইরাল হয় না, 100 ভিউ হয়, 200 ভিউ, আর কি খুশি লাগে। আমার বিশ্বাস ছিল আমি ভাইরাল হব, আমি ফেসবুক থেকে টাকা কামাবো, এটা আমার একটা কেন জানি না আমার মনের ভেতরে, মানে জানি না, এটা হয়তো আমাকে সাহস যোগাইছে। ভিডিও বানাই, এই 300 ভিউ হয়, 400 ভিউ, আর কি মজা লাগতেছে, আমি ভাইরাল হবো। কিন্তু ভাইরাল আমি হই না ভাইয়া। হিন্দি তো ধরেন আম্মা ভাই বোনের সাথে কথা হয়, যখন একটু আর্থিক কথা শুনি আর মনেরে বুঝাতে পারি না, খুব কষ্ট লাগে। আমার হাজবেন্ড আমাকে ক্যামেরা ধরে সাহায্য করছে, কিন্তু আবার বকাও দিত, সারাদিন কি শুরু করছো, সারাদিন ভিডিও বানো। এই বকাগুলো আমি তখন আমার ভাল লাগতো না, সারাদিন ইচ্ছে বকে গিললে, সারাদিন আরে তুই কামে চলি যায়, আমার দিনটা কেমনে যায়, আমি ভিডিও বানাবো সারাদিন, খালি ভাই আমি ভিডিও বানাই। ভিডিও তো ভাইরাল হয় না ভাইয়া, কি একটা মহা বিপদে না, এর মধ্যে কোভিড চলে আসে। কোভিডের মধ্যে দেখি কি এই যে ফ্ল্যাশব্যাকে যাই ভাইয়া, কবিলিয়ত নামা নাটকটা করছি যে, এই নাটকটা যদি 2013-তে ভাইরাল হইতো ভাইয়া, আর কি আর ফ্রান্সে যেতাম, আমি তো এস্টাবলিশ ক্যারেক্টার আর্টিস্ট হয়ে যেতাম, আমার শিডিউলে তো মেনচে হাইতো না ভাইয়া, মাসে আমি 1 লাখ টাকা কামাইতাম। আমি তো এই নাটক যায় কোভিডের সময় ভাইরাল হইবার কোনো দরকার আছে বলেন? ভাইরাল হইবার হরে আমার ওই যে আমি যে ছোটখাটো ইউটিউবিং করি, ফলো ব্যাক দেন, হেতে ছিল আপনার ঘরে বেড়াইতে যাচ্ছি, আপনিও বেড়াইতে আসেন। আর আমার খালি মানছে লেখে গিয়া, আপু আপনার একটা নাটক ভাইরাল হয়েছে, আমি তো মহা খুশি, কোন নাটক আর ভাইরাল হয়েছে, বলে লাঠিয়াল গ্রাম। আমি কো লাঠিয়াল গ্রাম না, আমি তো আমি কোনো নাটক করি না, আচ্ছা আমাকে নাটকের লিঙ্ক দেন। আমি কো ও মা, ইয়ে তো কবিলিয়ত নামা না। আমি কি করছি ভাইয়া, একদম কবিলিয়ত নামার মতো সাজে আমি আমার এই প্রথম আমার ইউটিউবিং এ ক্যামেরায় আসা। আমার আমাকে তুমি যে ক্যামেরা আসবে, আমি তো দৌড়ে নিব, মানছে আর নাটক দি ভাইরাল হয়ে যার, আর কিলে মানছে আর নাটক দি ভাইরাল হয়ে যার, দুনিয়া কাঁফালার, আর আমি খালি হাড়া হুতার মরিচ বাইতেছি, আমি ভাত খাইতাম হারিয়েন না, মানছে ভাইরাল হয়ে যায়। এরপরে ভাইয়া একদম সুন্দর করে হাজি গুজি রেডি হয়েছি, আমি সেলাইলি, আমি তো পুষ্কুনির ঘাটে গেছি, আপনি আমারে যাইতে কইছেন দেখা, আমি তো পুষ্কুনির ঘাটে গেছি আপনার লাগে পাগল দেখা, আমি কি জানতাম আপনি আমার খোয়ার হাঁস চুরি করবেন, আর যেই আপনি আমার খোয়ার হাঁস চুরি করছেন, আমি কেন আপনার বিয়া করুম না। ওমা ভাইয়া এটা পোস্ট করছি, ভাইরাল হইছে। ভাইরালের যে কি স্বাদ ভাইয়া, Oh God, this is so raw. Okay. আমি তো রোজার মধ্যে এটা ঘটনা, আমি সেরি খাই করে তো নয় জানি না ভাইয়া যে ভাইরাল হমু, নামাজ টামাজ হই, আমি আমার জামাইরে কইতে চাই, কইলাম যে দেখছো নি
আর নাটক করি ব্যাকে ভাইরাল হয়ে যার আর হাই ভাইরাল হইয়েন না দাঁড়ো জানে মন আমি কিন্তু আমার জামাইরা হাব্বি ডাকি জানে মন ডাকি আর হে খুব চুপচাপ তো দনে কুতু কুতু দিদি দনে সিমটি কাড়ি দি কথা কোনাকা হে কথা কয় কথা ক হে খালি দুইয়ান ডায়লগ আমি আবার যখন আমু না আন্নেরে হে অনেক পছন্দ করে তার কাছে লই আম শিওর ব্রাদার প্লিজ কাম। হ্যাঁ এরপরে ভাইয়া দুজন জামাই বউ দুজন আমি নামাজ পড়ি তড়ি শুইছি এলাও শুইতে আমরা সারাদিন খালি মোবাইল টিপ তোর রাখি মোবাইল না রাখি কেন আর ইচ্ছা করিও না ভাইরাল হইলে তাই 2 টাকা কামাইতাম আরো দেখো আমি যদি ভাইরাল হই আমাদের বাড়ি হবে গাড়ি হবে এই যে আমি তোমার তো 1 টাকা লই না দেখো আমি কত লক্ষ্মীব এখানে আমার জামাই কিন্তু আমার চোখ খুলে দিন আমি আমার জামাই তো একদিন 10 ইউরো খুঁজছি 10 ইউরো লাই বলি আমার জামাই আমার 10 কেন কথা শুনেছে টাকা দি কি করবা টাকা দি কি হবো আগে ও মাগো আয় দুনিয়ার টিয়া কামাইছি যাই কামাইছি তো যা তোমার টিয়াই খাইতাম না নিজে বাইরে নিজে টিয়া ইনকাম করুন ভাই এই মোবাইলে নাতে লইছি লইবার ওরে দেখি ওমা আমি হঠাৎ করে দেখি 17,000 ভিউ এ কি কেমনে সম্ভব আমি রাজু এত ভিডিও ভাইরাল হয়ে গেছে কেমনে 17,000 ভিউ লগে লগে মোবাইল আনতো ওজু করি আল্লাহ তুমি আমার দিকে তাকাইছো গো মাবুদ নাফল নামাজ হইছি ভাইয়া নাফল নামাজ হই আবার আয় আনলো কথাই কিন কইয়ে আর আমার হে স্মৃতিকেন মনে হয় নাফল নামাজ হই আমি আবার মোবাইল দিই ওমা ভাইয়া আয় দেই কেন 17 তো একটা নাই 27,000 ভিউ হয়ে গেছে আমাকে আর কে ঠেকায় ভাইয়া ভিউ হইছে 27,000 ফলো হয়ে গেছে সাবস্ক্রাইবার হয়ে গেছে 9,000 দে না রাসিনি ছাড়া আমি হয়ে গেছি হেটা ভাইয়া আর জানি না মানে আর কথাই ইচ্ছা ভাইয়া কিছু মনে করি বলেন প্লিজ। হ্যাঁ এরপরে ভাইয়া আর তো আর ঘুমানা এতটা ফোন করে কে হুন আয় তো বেড়া লই গেছি এতটা ফোন করে হুন আয় বেড়া লই গেছি আর এগুনটা যখন আমি কইতাম আমি একটু সাবস্ক্রাইব করে দিচ্ছা হ্যাঁ দিচ্ছি এ তো দিব আরে রাখ দিত না আমি তো বড় লোকই যাই দিত না ভাইয়া পাশের বাসার ভাবিও দিত না যদি বড় লোকই যাই আল্লাহর কাম আল্লাহ করে দিছে ভাইয়া আরে আর কনে থাকে একটার পর একটা ভিডিও বানায় ইয়ার মধ্যে টুপ করে একদিন ভোর রাত্রে আর হুতো বই না আরে ফোন দিছে আমেরিকাতন এত রাত্রে আমার আমেরিকাতন ফোন দিল ভাইয়া কিলে দিল ফোন ধরলাম জাফা আপনি ঠিক আছেন হ্যাঁ রাখি আমি তো ঠিক আমি আবার মানুষের নকল করতে পারি ভাইয়া আমি তো ঠিক আছি আব্বা কেন আব্বা ফোন দিছে আমি তো বুঝিয়ে লাইছি আমার বাপ কেন ফোন দিছে আরে বাপ তো জিতিয়া খাই যেত হারানো ভাইয়া মামা ফোন দিছে কেন ফোন দিছে আর আমি বলে দেখ আমরাও তো সংসার করি মামা আমার কাছে টাকা চাইছে কিভাবে দি বল আমি আপু আপনার কিচ্ছু বলা লাগবে না আমি আপনার কথা বুঝিয়ে লাইছি আপু আমার বাবা যখন সৌদি আরব ছিল আমার বাবা তো আপনি বললে কম করে নাই আমার বাবা যখন সৌদি আরব ছিল আমার বাবা যখন এত বড় বড় বক্সে করি কম্বল চকলেট ইস্তারি টর্চ লাইট ট্যাগের বা মানতো আমার বাবা তো সন্তানকে আগে দিত না বোনের মেয়েদেরকে আগে দিত আমার বাবা খুব ভাগিনা ভাগ্নিদেরকে আদর করতো আপু সামান্য $20 আপনি আমারে ফোন দিছেন আপু আমার বাবা আপনি বললে কিচ্ছু করে নাই আপু আমার বাবা আর কোনোদিন আপনাদের ফোন দিত না আপু এই কথা কইবার আমি আমার আরেক ফুফাতো বোনকে ফোন দিছি যে আপু আমার বাবা আপনি বললে কিচ্ছু করে নাই আমার বাবা আপনি করতেন 20 টাকা চাইছে তখন সঙ্গে সঙ্গে আমি আমার ওই ফুফাতো বোনের ফেসবুক থেকে সুন্দর মতো ফেলে দিছি মানুষ আমাকে পিষতে ভাইয়া এখনো পিষে আমি অনেক কষ্ট করে এই জায়গায় আসছি এত সহজে আমি আমার জায়গা ছাড়ি দিব না আমি আমার বাবারে ফোন দিছি আমার বাবা তো বুঝিয়ে লাইছে জি ফোন দিছে যে আপনি কি কারো কাছে যে টাকা চাইছেন না আমি ভাগ্নির কাছে না চাইছি না বাবা চাইয়েন না বাবা আমি দরকার হইলে রক্ত বেশি আমি টাকা পাঠাবো আপনি চাইয়েন না বাবা আমি রক্ত বেশি আপনার টাকা পাঠাবো বিশ্বাস করেন আমি আপনি গুলি গরুর গোস্ত খাইতে গেলে আমার কষ্ট লাগে আপনি চাইয়েন না বাবা আমরা অনেক গরিব চাইয়েন না আমার বাবা চাই না
আরে ভাই আমার বাপ যখন সৌদি আরব তো মাইতো না এই যে বান্ডেল টেয়াজন বাঙ্গাইতো না, আমি দেখছি আমার বাপ কত শৌখিন মানুষ আসিল। পরবর্তীতে সবাই আমি অ্যালার্ট করেছি, কার কাছে চাইতো হারে সবাই আমি অ্যালার্ট করে দিছি যে কেউ কিছু মনে করিয়েন না, বাবা যদি আপনার কাছে টাকা টুকা চাই আপনারা আমারে ফোন দিয়ে আমার বাবারে কিছু বলিয়েন না। খুব সিগারেট খাইতো, ওই সিগারেট টক উঠতো যে তখনই বারের কারো কাছে চাইতো না, মানে আত্মীয় স্বজনের কাছে। এর পরবর্তীতে আমি টাকা হারাই আম্মারে কইছি এখন তোরে 10,000 টাকা দিয়েন না, দিলে নগদে নষ্ট করিয়া লেবো, আর এক কাজ করেন এবার 1,000 টাকা দেন, এবার 1,000, আর আব্বা আবার সাইডে দিয়ে হুঁজা যে 10,000 টাকা হারাইছি। তার কি অভিমান যে আজ যে আল্লাহ 10,000 টাকা হারাইছে তুই আর 10,000 টাকা দিয়া লিতে হইব। মানে কিছু মানুষের থাকে না টাকা পুষতে পছন্দ করে, সাপ কাপড় হিন্দি পছন্দ করে। বাপে তো আর এবার কন ভাইয়া আল্লাহ লম্বা লুঙ্গি আনিও, আল্লাহ লম্বা লম্বা গামছা আনিও, আল্লাহ আতর আনিও, আর আব্বা সিগোই অনেক পছন্দ আছে, আল্লাহ আনিও। আমি তো আর বাপরে আর দেখি না। এর মধ্যে খালি নন স্টপ আরে ফোন দেন, আমি খুব বিরক্ত হইয়ে দূর, আর আব্বা বুঝে না সারাটা দিন খালি ফোন দেন, খালি ফোন দিয়ে এত এটা কইছে, এত এটা কইছে, এত এটা কইছে, এত এটা কইছে, খালি নালিশ তার। এর মধ্যে আমি তো ভাইরাল, আমার ডলার ঢুকের ভাইয়া, কিন্তু ডলার আবার লইতাম হারিনো। আমি যে আরে দিমুটে রান্না আর ডলার ঢুকের আপনারা চিন্তা করেন লাগতো না, মেলা টেয়া কামাইয়ের আপনাদের দিমু, আপনি কারো কাছে আর কইবেন না যে আরে টেয়া দো, কারো কাছে কইবেন না। এই সত্যি কথা কনা ভাইয়া কেউ বেকো আমি তো অনেক বড় লোক ছিলাম, অনেক পশ ছিলাম, মিশা কথা। আমি অনেক কষ্ট করছি ভাইয়া, হঠাৎ করে এরকম কন্টেন্ট বানামু ভাইয়া। আরে ডাকাতুন ফোন দিছে, ফোন দিয়ে কয় খালামুনি নানা মারা গেছে। ওহো, আমার খেলে আফসোস, ওই 3 দিন যে বাপে জিরে এতবার ফোন দিছে আমি কেন উঠাইতে পারলাম না, এটা আমার কষ্টদের। আমি কষ্ট হাইয়ের খালি হাই আমি কি করলাম, আমি কেমন আমার বাপের ফোন ধরলাম না, আমি তো আর আমার বাপের লগে কোনোদিন কথা কইতে পারতাম না। হাই আমি কি করলাম খালি এরকম করি। বিদেশে তো ভাইয়া কাঠের ফ্লোর বেশি থাকে, হাত থাবড়াইতে থাবড়াইতে হাত অবস্থা খারাপ। আমি যদি পাখি হইতে আইতাম আমি তো উড়ি চলিয়ে আইতে আইতাম। আমার বাপের দাফনের কাপড় আমার ইউটিউবের টাকা দিয়ে হইছে, আমি করছি। আমার মামাও দিছে টাকা, আমারটা আস্তে আস্তে আমার মামার টাকা চলে আসছে। হ্যাঁ আমি কানতে কানতে ভিডিও কলে বলছি যে আমার কোনো ফুফাতো বোন, কোনো ফুফু, কারোর উপরে আমার কোনো অভিযোগ নাই ভাইয়া, বা দিল না কেন এটাও না, মানে নিও না, থাক দরকার নেই। পরে তো বাবা মরে গেছে, এই জিদ আমার আরো বেশি হইতেছে যে হাইরে টাকা, এত টাকা করুম ভাইয়া আমি, যে টাকার জন্য আমি এক টুকরা রুই মাছ খেতে পারি নাই, যে টাকার জন্য আমি শিরার মাংস খাইতে পারি না। এটা আমার লাইফের কথা বলি, আমার পরিবারের কথা না, আমি কষ্টের কথা বলতেছি। বাবা মরে যাওয়ার পরে আমি অনেক অসুস্থ হয়ে যাই, যে এটা মেনে নিতে আমার কষ্ট হচ্ছে যে আমি কেন আব্বার লগে এতদিন কথা বলি। দিয়ে আবার ওই যে আমার 18 মাস শেষ হয়ে যায়, হাজিরা দিবারও আমার টাইম চলিয়ে ইয়ের ভাইয়া। আব্বা মরে যাবার পরে অনেকে সান্ত্বনা টান্তনা দিছে, দিবার পরে আমি 1 মাস 17 দিন পরে আমি ভিডিও বানানো আবার শুরু করি। আমি অনেকে কইছে এতদিন ধরে তুমি ভিডিও বানান না, তোমার চ্যানেল হুতি যাইব গই। মানছে তো কয় না হুতি যাইব গই, কয় চ্যানেল আর দাঁড়াইবো না, চ্যানেল হুতি যাইব গই। আমার একটা বিশ্বাস আছিল ভাইয়া যে না আমার চ্যানেল হুতো না, আর চ্যানেল খাইয়ে থাকবো। এই আবার ভিডিও বানানো শুরু করি। আরে ভাইয়া ভিডিও বানাইতে বানাইতে আশেপাশের ব্যাকে ইউটিউবার হয়ে গেছে। আপনার দেখা দেখি না আর দেখা হনো, হেতারা কি তো আর দেখা হন ভাই, হেতারা কি কম জানেন, হেতারা শিক্ষিত আর নোয়াখালীর অশিক্ষিত ভাইয়া। হেতারা ব্যাকে হাই রে ভাইয়া আর হলো কি ট্রোল, এটা কইলে এটা লই গ্রুপ করে ভাইয়া, এটা কইলে এটা লই গ্রুপ করে, কি ট্রোল ভাইয়া এখন অব্দি করতেছে আমার হলো ইনস্ট্যান্ট। আমি আসি আমিও দি, আরে মাস দিলে আমিও দি, খা আটটাও খা, অসরায় খামু খা, তোরাও খা,
তোরা আরে তিলের তাল বানাস, আয় তালের জুস বানাই, তালের বত্তা বানাই, তালের হাতড়া বানাই, তালের যত ভ্যারাইটি আইটেম আছে বিজ্ঞান বানাই ভাইয়া। ওকে কি কমুনি ভাইয়া, আমি ইনোসেন্ট, না, 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 আমি ঝগড়া করতাম হারি না, আমার মতো ভালো একটাও নাই ভাইয়া, ছি। আমিও দি ভাইয়া। 18 মাস পরে কি হলো আপনার? 18 মাস পরে তো আর মামলা লইছে ভাইয়া। আমি উঠুম এবারে অপেরাতে, মামলা লইছে। হ্যাঁ অপেরাতে উঠার পরে আয় ঢুকবার আগে দেখি অপেরার টেবিলের মধ্যে আর ইউটিউব ফেসবুকে যত পেপার টেপার আছে না ব্যাগ হেগেন লয় তারা বই দিছে। ও ও ও আয় ঢুকি কই বুঝু ম্যাডাম, বুঝু ম্যাডাম, বুঝলি বিয়া? উই ম্যাডাম মেক্সি আসতেই বু ম্যাডাম বইছি বলবো না খালি কি আর এত কাগজ তুই এনে গুত্তু না আছে। এবার আরে দুবাসী জিগা আছে, কইছে আপু ওনারা আমার এত কাগজ কম দেয়, ওনারা এগুলা সব অনলাইন থেকে নিয়ে নিছে, খাইছে। তো আপনি তো ভালোই ছিলেন 18 মাস সময়। ওকে মানে ইউটিউব আমাকে এমনি উঠাইছে না, হ্যাঁ এই কাগজের দিকে এমনি দাওয়াই দিছে। আমি সব মামলা টামলা, আমি কিন্তু সত্যিকারেই মামলা খাইছি ভাইয়া। আমার নামে 9টা মামলা ছিল বাংলাদেশে, বাংলাদেশে 9টা মামলা ছিল। বাংলাদেশে মামলা করলো কেন? কে করলো? বাংলা জায়গা সম্পত্তি লই, ও আচ্ছা আচ্ছা চাচা জাডারা যেগেন করে আরি ওকে আমারে মারিয়া লাইস, আমারে বাঁশ বাগানে দর্শন করে দিস যেগেন করে নাঙ্গো গ্রামে, হেগেনের মামলা খাইছি, চাচা জাডারা দি দিছে মামলা। তো হেগেন লইয়া আমি সত্যি কথা যেটা ওই মামলাটা আমি Okay. দিছি। আরে কয় ম্যাডামে কয় তোমার কোনো মামলা নাই, তুমি বাংলাদেশে চলে যাও। এটা হইলো নি কোনো কথা? আমি মামলা খাইছি না, দিত না কাগজ দেন। আমনের কয় তুমি অনেক বড় ইউটিউবার, আগে আমি ইউটিউবার, এটা তো আমার প্রফেশন। বলে তোমার কোনো ইয়া নাই, তুমি বাংলাদেশে চলে যাও। ওইলো কথা ইয়ান বার হইলাম, তোমাকে আমরা আবার ডাকবো। প্রথম দিন খুব সুন্দর ইন্টারভিউ দিয়ে হইলো, আমাকে আবার অপেরায় ডাকছে। সেকেন্ড দিন কয় ম্যাডাম আক্তার তোমাকে আমরা কাগজ দিব না। এটা বুঝা যায়, আবহাওয়ায় বুঝা যায় আপনারা দিব কি দিত না। আমি তো কথায় বুঝিয়ে আলিছে, বলছে দেখো তুমি বাংলাদেশে অনেক ফেমাস, এটা সেটা অমুক তুমুক লাবলা লাবলা লাবলা, তুমি যাও গই। আমি চলে গেছি, ডিসিশন আসছে 5 মাস পরে। আমাকে রিফিউজ করছে, দিবে না, লিখে দিছে যে তুমি অনেক ফেমাস একটা মানুষ, তোমার নামে তুমি অনেক বড় একজন কন্টেন্ট ক্রিয়েটর, তোমার নামে কোনো কিছু নাই, তুমি চলে যাও ভাই। এই তো ভাইয়া জীবনের মোরা আবার ঘুরতেছে, মানে জীবন 8 বছরে আমারে এমন ভুগানি ভুগাইছে বিদেশ ভাইয়া। আরে ভাইয়া জাতের কাগজ নাই, শখের বিদেশ না, শখের বিদেশ, জাতের কাগজ নাই, হাতের যত টিয়াই থাকক কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই ভাইয়া, জাতের কাগজ নাই বিদেশে। এরপরে ওই জামুগন্ধায় আমাদের ইয়ানে আবেগ রাব্বানি একজন আছে, উনি হচ্ছে সব মানবাধিকার নিয়ে কাজ করে। তারপরে আরো 2জন ভাইয়া আছে, একজনের নাম হচ্ছে কাইস ভাই, আমি যাদেরকে চিনি আর কি, এখন অনেকজন আছে। রাব্বানি বাবলা, আমি রাব্বানি ভাইরে ধরছি যে ভাই আমাকে তো এরকম ওরকম অপেরা থেকে রিজেক্ট করছে, এখন আমি কি করব? বলে আপা আপনার মামলাটা দেখি মনে হয় না আপনাকে দিবে, কারণ আপনি এত বেশি ফেমাস অনলাইনে, আপনি পলিটিক্যাল অ্যাসাইলাম পাবেন না, পলিটিক্যাল অ্যাসাইলাম পাবেন না। করণীয় কি? হয় আমার হাজবেন্ডে বিয়ে করতে হইব, আর নাইলে কিন্তু আমার দিন যার ভাইয়া, বছর যার, কিন্তু 1 বছর যার, 2 বছর যার, এগুলো জুড়তে জুড়তে কিন্তু আমার জীবনে 5 বছর চলিয়ে আছে। তাহলে এখন কি? আর একটা হইছে আপনি সরকারকে ট্যাক্স দিবেন কাজের প্রতি মাসে, ওই ট্যাক্সে তুন আপনাকে সরকার কাগজ দিব। আমি কিন্তু আমার কাজের কাগজ, আমার কিন্তু স্বামীর কাগজও না, আমার অ্যাজেলামের কাগজও না, প্রোটেকশন কাগজও না, আমার হইছে আই আন্নারে টিয়া দিছি, আন্নারে কাগজ দিচ্ছেন। ওকে, বুঝছেন নি ভাইয়া? ইউটিউব থেকে ইনকাম করে আপনি ইয়ে দিয়েছেন? হ্যাঁ বুঝেন, ইন্টারেস্টিং। ইউটিউব আমারে কত কিছু দিছে ভাইয়া, কারে কি দিছে জানি না, যেমন গাইলানি দিছে তেমন আমার জীবনের মোড় ঘুরাই দিছে ভাই। জামাইয়ের মধ্যে রেস্টুরেন্ট একখান দিছে, এ নামছি ভাইয়া রেস্টুরেন্ট বিজনেসে, পার্টনারের লগে জামাই রেস্টুরেন্ট একখান দিছে। ও মা গো মা, হতিন হতিন খেলা
হাতেন আবার আয় বোন বলাইছি বুঝছেন নি, হাতেনেরও দোষ নাই, বেডিগো কোনো দোষ নাই, বেটারা যেখান করে আরে। এবারে জামাইর লগে বইবে সারাদিন, ফাটনা চলি গেছে ব্যবসাতুন, ফাটনার বিদায়, নিজেদের একা বিজনেস। এরপরে যায় জামাইর লগে বেড়ি কাইলে কাপড় বান্দি এই ভিডিও বানাইয়ের, আজ্জা নান মারিয়ের, বিশাল বড় বড় বুশ কান্দের মধ্যে আলগা আলগা রেস্টুরেন্টে উড়াইয়ের নামাইয়ের। আর এগেন আমি কন্টেন্ট বানাইতাম আরো বেশি করি। এটা লইও কেন সুশীল সমাজের ভদ্র মানুষের খুব মানে আর হলো অ্যালার্জি, ও এগুলো কেন দেখায়, অথচ হ্যাঁ না আজিল মেচ্ছে অত না হ্যাঁ না ভাইয়া বুঝছেননি। আমি ভিডিওটা বেশি এডিট করব না, একেবারে যেরকম র আছে এভাবে দিয়ে দিব, আর ইট উইল বি লাইক বুম। এমনিতেই উনি এখন সোশ্যাল মিডিয়াতে খুব আলোচনায় আছে। হিঙ্গানো কমো ভাইয়া। জীবন আমার হয়ে গেছে কিরকম জান, আমি বন্দি কারাগারে, আমার একদম মানে আছি গো মা বিপদে, আমি আসলে বিপদে আছি ভাইয়া, যেখানে যান সেখানে ভাইরাল, একদম ভাইরাল প্যারা এখন কেমন এটা বুঝবেন। কুম্বা গাছ লাগায়, কুম্বা গাছ আমার লগে বেমানি করে না, 116 কেজি এলা কুম্বাইকে ধরাই দেয়, আরে হিয়ার লগে কন্টেন্ট বানায়, আর মজা লাগে। এরপরে জামাইর লগে রেস্টুরেন্টে নন স্টপ কাজ করি, হেগেনো শাড়ি। সুশীল সমাজের মানুষের কথা হচ্ছে বিদেশটা এত এত ইয়া না, এত কিছু রাখি কেন, দেখে কা এত দেয় তার না কিনলে আপনারা কি মানে সরকার আইসে দাও তোমাকে কাগজ দিয়ে দিছি, কার্ড লই চলি যাও, আপনি কষ্ট করেন না, তাহলে আমি কষ্টগুলো দেখালে আপনাকে সমস্যা কি, আপনাকে তো কোনো সমস্যা নাই। হেটাও হেতাগো অ্যালার্জি কিলে দিয়ে, আর তাও সত্যিকারের জিনিস দেয়। 5 বছরের ডিসেম্বরের মাথায় আমি সরকারকে ট্যাক্স দেওয়া শুরু করছি, মেতে যে ডিক্লার হয়েছে আমার কাগজ হয়ে গেছে, কিন্তু কাগজ আইয়ে না, ডিক্লার হয়ে বই গেছে মে জুন জুলাই, কাগজ আমার আইয়ে না ভাইয়া, কি আরে ডিক্লার হয়েছে কাগজ আইয়ে না। আর দেশে যাইতাম না, অগাস্টে যায় আমাকে এম্বাসি থেকে ফোন দেয়, যে ইমেল করছে, যে আমাকে আবার ফোনও করছে এম্বাসি তুন, ফোন করছে, তো ফোন করবার যে তোমার এত তারিখে ফিঙ্গার, তুমি ফিঙ্গার দিবা, ফিঙ্গার দিয়ে প্রথমে একটা আপনার এরকম কাগজ দেয়, যে কার্ডের যে কাগজ, এসে আমার কার্ডটা দিয়ে দিতাম না, ঠিক আছে বলেন। হ্যাঁ, এই কাগজ দেয়, এই কাগজ দিবার হরে তারপরে যে আপনার কার্ডটা হইতে কারো 15 দিন লাগে, কারো 3 মাস, মানে এটা হেগো ইচ্ছা সময় ধরি দেয় আর কি। কাগজটা যখন লইতাম গেছি না ভাইয়া, আমি খালি মানে হাইরে কাগজ তোর কারণে আমি কত কষ্ট করছি ফ্রান্সে। কত বছর পরে পাইলেন? 8 বছর পরে। 8 বছর পরে এই কাগজটা কি, মানে এটা কিসের কাগজ? কাগজ হচ্ছে আমার আমি হচ্ছি ওয়ার্ক পারমিট, যেটা ওটা পাইছি, মানে আপনি এখন ফ্রেন্স স্টে করতে পারবেন এবং ওয়ার্ক পারমিট পাবেন। হ্যাঁ, কিন্তু আমার কাজের উপরে থাকতে হবে, কাজে তুমি বাইরে আমার কাগজ নিয়ে যাবে যে কোনো সময়, কাজ আমি সরকারের কালে টেনে খাবাম। মূল বিষয়টা হচ্ছে আপনি ফ্রান্স এখন বৈধ, আগে ছিলেন এই 8 বছর ধরে বিভিন্ন সিস্টেমে ছিলাম। আপনার মতো অনেকেই এরকম, অনেকে আছে, অনেকে, কিন্তু কাগজে যাবার হরে এখানে ভুলি যায়, আমি জীবনে ভুলতাম চাই না, আমি হারা জীবন মনে রাখবো, কিন্তু লাইফ রিস্ক, অনেক রিস্ক। ধরেন আমার হাজবেন্ড ছিল, যার কারণে আমার একটা সেফ জোন ছিল, যাদের হাজবেন্ড নাই বুঝেন ওই ধরনের আপুদের কত কষ্ট হয় না, ওই ধরনের ভাইয়াদের অনেক কষ্ট হয় না বলেন, অনেক কষ্ট তো, অনেক কষ্ট। ধরেন আপনি অনেক বাংলাদেশে অনেক ভালো একটা ফ্যামিলিতে বিলং করছেন, আপনি অনেক ভালো একটা চাকরি করতেন, কিন্তু আপনার মাথার মধ্যে বুঝছেন যে আপনি বিদেশ যাবেন, কাগজটা যদি না হয় ভাইয়া, আমরা থালা বাসন ধোয়াতুন শুরু করি সব করতে হবে, যেখানে আমার এখানে 2-3টা কর্মচারী আছে, আমি করছি না ভাইয়া, বাথরুম পরিষ্কার করছি, ঘর মুছছি, রেস্টুরেন্টের মাংস কাটছি দিনের পর দিন, 60-70টা 100টা সিঙ্গারা বানাইছি, আপনার বিরিয়ানি বানাইছি, কাম করছি না, কাম তো আসলে লজ্জার কিছু না, মানে আমি উদাহরণ দিলাম, যদি একটা মানুষের কাগজ না হয় কত কষ্টের জীবন, তার উপরে মানুষের যখন কইতো আপনার তো কাগজ নাই, আপনাকে যদি কাজে কন্ট্রোল করে আপনাদের কিন্তু জরিমানা হবে, যে রাস্তা দিয়ে আঙ্গুর রেস্টুরেন্ট একদম রাস্তার লগে আসছিল, পুলিশরা আড়ে যায় রাস্তার উপরে সিবের তলে দিয়ে বই থাকতাম ভাইয়া, লাজা আমার না ধরে পুলিশ, মানে কতটা, অথচ স্যার আমি ইউটিউবিং করি, বিন্দাস ইউটিউবার, ভিতরের গল্প কে জানে, দেখে তো মনে হয় কত আনন্দে আছে, কত আনন্দে নাই এই কাগজের প্যারায়। আমি 2022 অগাস্টের 16 তারিখে ব্রেন স্ট্রোক করি। আমি বললে ভিউর জন্য আমার এই ব্রেন স্ট্রোকের পুরা ভিডিও ক্যাপচার করে ছাড়তে পারতাম না, সারি না, আমার মগজে রক্তক্ষরণ হয়, পুচের মতো জমে যায়। ডাক্তার রাত 3টার সময়
টেস্ট করে পাইছে যে আমার অপারেশন করতে হবে, হয় এখান দিয়ে চামড়া কাটি বাইর করতে হবে, আর নালে পিঠের পিছনে শিং মাছের রক যেরকম টাং দিয়ে বাইর করে না, এরকম ভাইয়া 5 দিয়ে আমার 5 দিয়ে রক্তটা টান দিয়ে সিরিজ দিয়ে বাইর করছিল, যার কারণে আমি অনেক সময় কথা বলে যাই। আমি আপনাকে একটু পর বলতেছি না যে ভাই আমাকে কথা নোট করে দিয়ে, আমি কথা বলে যাই, কথা মনে রাখতে পারি না, নাম মনে রাখতে পারি না। ধরেন আমি খুব, আমার এটা খুব, কিন্তু তারপর আমি বলবো আমি অনেক স্ট্রং, আমি বাঁচতে চাই ভাইয়া। ইভেন যতদিন আমি টিকে থাকবো ততদিন আমি জীবনের সাথে যুদ্ধ করে যাব। আমি কারো কাছে হাত পাততে চাই না ভাইয়া। আমি নিজে ইনকাম করব, নিজে খাবো, যা মন চায় তা করব, কিন্তু আমি বাঁচতে চাই। এই অপারেশনের পরে হয়েছে কি ভাইয়া, মানে চোখে একটু কম দেখি, আর হচ্ছে মানে কথা ভুলে যাই, আলোতে বেশি থাকতে পারি না। আলোতে মানে ডাক্তার বলছিল যে 9.5 ঘন্টা থেকে 10 ঘন্টা আমার ঘুম যাওয়া খুব দরকার প্রতিদিন, কিন্তু ঘুম তো হয় না, কানে শোঁ শোঁ করে, কানে সবসময় ড্রপ দিতে হয়, চোখে চশমা পরতে হয়, কিন্তু এগুলো তো কখনো বলে আমি ভিউ টানি নাই। আপনি এরপর বাংলাদেশে চলে আসলেন না কাগজ হওয়ার পর পরে? হ্যাঁ, আর 1 মিনিটও দেরি করি না ভাইয়া। আয়শা তো যে কাণ্ড হয়ে গেল, কি হয়েছে বলেন তো? আমি নিজেও এখন পর্যন্ত জানি না, আমি শুধু জানি আপনি ভাইরাল, এসেই ভাইরাল। ঘটনা হয়েছে কি ভাইয়া শুনেন, আমি যে ভিডিওগুলা বানাই, হ্যাঁ, আজকে 2019 থেকে এটা 2025, কত বছর ভাই? 6 বছর না? হ্যাঁ। আমার যারা আসলে 6 বছরের যারা একদম আমার বিগ ফ্যান, যারা আমাকে একদম কাছ থেকে জানছে, তারা কিন্তু আমাকে নিয়ে একটা কমেন্টস করে নাই, কারণ তারা আমার রেগুলার ভিডিও দেখছে, তারা বুঝে আপনাকে, তারা বুঝে, যারা আমাকে নিতে পারতেছে না। ফ্রান্সে আপনাদের দোয়ায় আল্লাহ তুমি এরকমই আমাকে রাখিও, আমি নাম্বার 1 ইউটিউবার। আমাকে ফ্রান্সে এখন অব্দি আমি টিকে আছি, যেটা অনেকে নিতে পারতেছে না। আমার কত হয়েছে ভাইয়া, আমি যদি আপনি ঘৃণার মানুষ হই, আপনি কি করবেন? আমাকে নিয়ে কিছু লিখবেন? লিখবেন নি? কোন লিখতেন না? কিন্তু ঘৃণার মানুষ হলে মানুষ কেন লাগে? তার মানে হেতারাও চাই দুগা ফলোয়ার অডক। এটা তো টিকিট কাটলাম, আইফোন কিনছি ভাইয়া। ওকে, আপনি এরকমই থাকেন সারা জীবন? হ্যাঁ বলেন। নিজের টেনে দিয়ে আইফোন কিনছি। আমি বলছি দেখো জানে মন, আমি বাংলাদেশে যাবো, আমার অনেক ভিডিও বানাইতে হইব, আমি একখান আইফোন কিনি লই, আমি ভিডিও বানামো একদম জিয়ান, একদম হাইস্ট, তুমি আমাকে সেটা কিনে দাও, মানি ইজ নো প্রবলেম। কি লই আছি জানেননি? কোকা শ্যাম্পু আর কোকা চকলেট লই, আর কিছু চিন্তা না। আর ইয়ানে যত প্রমোশন হাইয়ের, মারে ইচ্ছা তরবে খাবামো, ভাই বোনদের ইচ্ছা তরবে খা, হ্যাঁ অসুখ হয়ে যাক, দরকার হলে তোরে ওষুধ আবার খাবামো, তারপরে খা, 8 বছর তো করে লইতে খাইতা মারি ন, খা, আয় মরি যাবো হাসরের ময়দানে। আর এই ভাই বোন আল্লাহ কথা কইব, আমার বাপ আল্লাহ কথা কইব, আমার মা আল্লাহ কথা কইব, খা মরি যা। এখন অনেককে ভাইয়া কইতে পারে হিটি খালি মা বাপের কথা কয়, হোর ভাইয়ের কথা কয় না। হোর বাইরে তো আল্লাহ দিছে ভাইয়া, হোর ভাই 4 একবার কিনি 20 বার বেচতে আসবো ভাইয়া। আমার এক গে ননসে 3-4 গে করে ঢাকা শহরে বাড়ি, আমার ভাসুর রে আল্লাহ কোটি কোটি টিয়ার মালিক করছে ভাইয়া। হোর বাইলে তো আর টেনশন নেই, আমার তো বড় ভাই নেই, আমার শ্বশুর বাড়িতে মানে আল্লাহ দিছে ভাইয়া, মানে আল্লাহ গুন্ডে মনে করেন ঢালি ঢালি দিছে ভাইয়া টিয়া হইসা। আমি অনেক লাকি যে আমার শ্বশুর বাড়ি থাকে না ভাই, এটা একটা স্বপ্ন থাকে, বিয়েই করছি যে আমার শ্বশুর বাড়িতে অনেক পশ, এখানে এই জন্য বুঝছেন নি ভাইয়া, মানে ভাল লাগে না যে হ্যাঁ আমার ভাসুর রাজুকের ইঞ্জিনিয়ার, হ্যাঁ আমার ননাস বলতে খুব ভালো লাগে, আমার ননা সচিবালয়ে জব করে, কইতে আর খুব ভালো লাগে ভাইয়া, বুঝছেন? মানে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার শ্বশুর বাড়ির লোকজন না ভাইয়া কয়জন, আর বাবের বাড়ির মধ্যে বড় ভাই তো নাই, হয়তো বা বড় ভাই যদি থাকতো, আমার বড় ভাই হয়তো বা আমার মারে দেখতো, আমি বড় ভাই, আমি মনে করি আমার মার ছেলে হচ্ছে আমি, এই মারে যদি আমি না খাবাইতাম হারি, আমি হইতো দিন আমার মারেলে গান গাই, মা গো তোমার মতো হলয় না কে হো, আমায় বুকে হেটানি আদর কইরা, আমি গাই মারে দড়ি দড়ি গাই, আমার ভাল লাগে ওরে, মায়ের কান্দনে যাবতে জীবন
চার মাসে বোনের কান্দন রে, ওরে ঘরের পরিবারের কান্দন কয়দিন পর আর থাকে না। দুঃখের দরদি মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনমে দুঃখী মা। আমি করুম ভাইয়া, সারা জীবন করুম। মা যদি থাকে ভাইয়া, মা সেবা করেন, বদুয়া মানে দোয়া হাইবেন ভাইয়া, আর কিছু হানান না হান। মানে আরে কয় এ হিতি না আছে, হিতি সরম আসেনি, আই যদি নাসিও আন মারে খাবাই, খাবাই তো। অনেক মা বৃদ্ধাশ্রমে আছে না, হুজি যদি ভালো হইতো হে সন্তানের মাকে বৃদ্ধাশ্রমে থাকতো ভাইয়া। আই তো গরিব মানুষ, আই তো আমার মারে খাবাই, আমি নাসি খাবাই, আমি নর্তকীয়ই খাবাই, আমি চামড়া বেশি খাবাই। অনেকে আমারে বলে ভাই আমি ভিডিও বানাই, চামড়া বেশি খাই, নর্তকী, অনেক কথা বলে ভাইয়া। খাবাই তো, মারে তো খাবাই। আমি তো কারোর উপরে মানে ভর করি নাই ভাইয়া, আর থাকবো না আলহামদুলিল্লাহ ভাইয়া। বাংলাদেশে আইসি ভাইয়া, ব্যাগের মধ্যে এখন পতাকা লই আসি ভাইয়া, যে এয়ারপোর্টে এখন সুন্দর করে পতাকার দড়ি ছবি তুলো। যেতে ল্যান্ড করছি না ভাইয়া, হেতে এত বেশি লোকজন নাই, আই আর বুঝছেন নি ভাইয়া, পতাকা আন্দরি আমার ছবি তোলা হইল না। কন্টেন্ট ক্রিয়েটর তাঙ্গ তো মাথার মধ্যে হারা দিন গিজ গিজ করে কন্টেন্ট বানামো, তো স্বাভাবিক ভাইয়া, এটা আপনারও মনে যাইতো। আরে খেলা সেটেন গেলে পতাকা লই এনে করে ছবি তুলো, এটা দোষ করছি নি ভাইয়া, দোষ তো করি না। আপনি বাংলাদেশ ভালোবাসলেও দোষ, বাংলাদেশ ভালো না বাসলেও দোষ, আপনি ভাত খাইলেও দোষ, উপাস থাকলেও দোষ। কি যে একটা বিপদে আছি ভাইয়া, মানে বলার বাইরে। ইয়ের মধ্যে আমগো একটা টিভি চ্যানেল আর সাক্ষাৎকার লইছিল ভাইয়া, তাই একবারে পতাকা আনতে কইছি যে আমার ব্যাগের মধ্যে পতাকা আসিল। আসলে এখন আমি যেটা বুঝছি, যে যখন আমি ভিডিও বানাবো একদম পাই পাই কইতে পারি, এক্সকিউজ মি আপু, আপনি আদা দিতে ভুলে গেছেন। হ্যাঁ, আদার মধ্যে পানিটা দিতে ভুলে গেছেন। মানে বুঝলেন, মানে আমার কতটা পুঙ্খানো ভাবে মানুষ চায়। পতাকা ধরে একটা ছবি তুলছিলাম ভাইয়া, ছবি টবি ভিডিও করি তোরে আইলাম। এই যে অডিয়েন্সটা আমি কিউ দিয়ে দিছি, তাহলে আরে টোল করবো কেন ভাইয়া। হারা রাত ভাইয়া ফেলেনের মধ্যে ঘুম যাই, খালি কতক্ষণে বাংলাদেশে যাম। আর একখানা হরর জানালে দিয়ে বইটা মারি না ভাইয়া, সিট হচ্ছে মাঝখানে, জানালে দিয়ে সাইতে মো হারিয়েন না। খুব ইচ্ছা ছিল ওই যে গানিক আছে না, ওই ইনস্টাগ্রামে থাকে না, ওই বেবি আনা ডনা করে গাছে ফেলেনগঞ্জ যায়, হেচ্ছাখান ভিডিও বানামো, মেলা ইচ্ছা ছিল, হিয়ানো বানাইতে মারি না। এরপরে তো যাক ট্রানজিট হয়েছে জেদ্দাতে, জেদ্দাতে বেগুনটা দে শুরু হয়েছে, আপনি কন্টেন্ট ক্রিয়েটর না, আপনি টিকটক বানান না, মাগো আরে এত মানুষ চিনে, লগে লগে মাস্ক চিন্দি আলেছি ভাইয়া। মাস্ক চিন্দি চুপচাপ বসে রয়েছে, লগে আনাক গে ছোট বোন হিটি জামাই আবার পাইলট, হিটিও আছে। অনেক গেলে একটু পর পর মজা করে, হিটি জামাইও মজা করে, ও তুমি তো অনেক ফেমাস, খুব ভালো লাগতেছে, সবাই তোমার দিকে তাকায়, দূরে চুপ থাক, কথা কইছে। অনেক জানতো ভাইয়া বাংলাদেশের নামি যে আমি এত বড় একটা জুতার বাড়ি খামো, এটা তো আমি জানতাম না ভাইয়া। আমি খালি কইয়ে চুপ থাক, কিছু করছে চুপ থাক, মাতিচ্ছা কিছু করছে চুপ থাক। ভাইয়া সিট হচ্ছে আর দুই প্রবাসী বাইর লাগে, দোনো ভাই নন স্টপ টিকটক স্যার ভাইয়া। আর আমি জানালি এমনি বলেছি মাস্ক আর হিন্দি, মাস্কও খুলতে মারিয়েন না ভাইয়া। একটু পরে বলে কি, আপু আপনি রেহানা রাখিনো, আপনি টিকটক করেন না? আর ওই বোন হারামজাদি এক কি সাবা, কথা কম কথা, মানে নিজের কাছে কেমন একটা ভালো লাগা শুরু করছে। কে জানতো আমার কোয়ালে যে আসতে দিন ধরি বুঝছেন নি। এরপরে যা প্ল্যান করলো, বাংলাদেশে নামলাম, নামার পরে সাক্ষাৎকার দিলাম দিবার ওরে বাসার ঢুকতে হুরা গাইতে কয়ে, হ্যালো বাংলাদেশ, চলি আইসি এ দেখো আমি চলে এসেছি, কি খুশি ভাইয়া আমি। কে জানতো ভাইয়া তারপরে যে আমার লাই কত কিছু আছে গো। এখন করতে খুশি তো মারে ধরছি, একটুও কান্দো না ইয়েন না, ও মারে দেখছি যে আমি তো শক্ত গেছি ভাইয়া, কারণ এত কাঁদছি আমি আসতে বছরে। আমার কথা যে আমার মা কান্দক, আমি ফিল করি আমার মার কান্দন।
একটা আমার ছোট হয়ে গেছে ভাইয়া, কত মারে থুই গেছি, হুয়ে গেছে, ছোট হয়ে গেছে, আগে তো নরম হয়ে গেছে একেবারে। কই দোয়েল পাখি টাকির বাচ্চা হইলে যে ইচ্ছা কু কু করে না, আর মা একেবারে এরকম হয়ে গেছে, নরম সরম হয়ে গেছে ভাই। তো রিজন কান্দের ভাইয়া, মনে হয় যে মার কইলজা খালি দুব 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 করেন। আমি কান্দি না, আমি যদি কানতাম, কারণ আমাদের তো আমি কানলে আমার ব্রেনে লাগতো আবার অসুস্থ। আমি অসুস্থ হইতে চাই না, আমি যে কয়দিন বাংলাদেশে আসি আমি অসুস্থ হইতে চাই না ভাইয়া। আমি যে আজ আল্লাহ আসি তো আপনি কান্দিয়েন না মা, এনে কান্দিয়ে না, কিন্তু আমার ভিতরে হারিয়ে যান আমনে, আমি কান্দি। আমি আপনার সিঁড়িতে উঠতে উঠতে খালি আয় কইের আজ যাই আর ভাইয়ের কাছে বিচার দিমু, আজ যাই আর ভাইয়ের কাছে বিচার দিমু। আমি খালি কইতেছি যে আজ যাই আর ভাইয়ের কাছে বিচার দিমু। আসার পরে নগদে কি আনের কাছে বাংলা টিয়া থাকবো? না, থাকবে না, সময় লাগবে। তাহলে আই কেন ভাইয়া অপরাধী হইলাম? কি হয়েছে ঘটনাটা? বিজয় সরণিতে আমি গেছি, ডানাবাই জোস আছে না, হ্যাঁ ডানাবাই জোসের বাসা আরে দাওয়াত দিছে, খালাম্মা আবার বিদেশ চলে যাবো কই। হ্যাঁ আমি খালাম্মারে দেখবেলা বলি যামু, তো বেলি ফুল আলারে দেখি আনে নাই ভিডিও আনা দে আমু ভাইয়া। হ্যাঁ আই একটা ভিডিওতে কয়ে আফুরা ভাইয়ারা দীর্ঘ 8 বছর হরে আই যে বেলি ফুল হাইছি, আই যে বেলি ফুল কেন, এই কি গেলো এইদিকে আয়, এই তোর বেলি ফুলের দাম কত? বলে 30 টাকা কইরা, আমনে 5টা 120 টাকা দিয়ে। হ্যাঁ আমি কইছি না আমি 120 টাকা দিব না, তোর বেলি ফুল কত কইরা, একদম এমনি অ্যাক্টিং ভাইয়া, কত কইরা? বলে যে আপনি এত করে, না আমি এত দিব না, আমি তোর 100 টাকা দিব, দিলে দে না দিলে নাই, একদম অ্যাক্টিং ভাইয়া। বলেন না আমি তো সিগন্যাল সাইডা দিব, ড্রাইভার আপনার আমি ভিডিওটা দিব ভাইয়া, ড্রাইভারও সারি দিব, দিলে দে না দিলে নাই। বলে আর 20 টাকা দেন, আরে আই গরিব তুই আর ভিক্ষা দে। এই ভিডিওটা বানাই ছাড়ছি ভাইয়া। আমার ক্যারিয়ারে আমি ওপেন বুক, ওকে। এমন কোন মানুষ নাই আমার বাবা মা ধরে ওহো, আমারে গালি দেয় নাই, এমন কোন মানুষ নাই। আমি প্রবাসীদের জন্য কত ভিডিও বানাইছি, হুম আমাকে গালি দেয় নাই। এমন কোন মানুষ নাই আমাকে স্কিনে উঠায়, এক হাতে মূলা এক হাতে কলা নিয়ে ঝাড়ু নিয়ে আমাকে গালি দেয় নাই। তারা কখনো আমার সাথে বসে কথা বলারও ওই সময়টা পাবে না। কিন্তু এটা আমি কোনো দিনও ভুলবো না। এর মধ্যে যখন এই ভিডিওটা করে আমি ছাড়ছি, ছাড়ার পরে ডানার বাসায় ভিডিও ভাইরাল। আমার ডানাকে আমার বোনের ছেলে তখনই আমার গাড়িতে বলতে তুমি এই ভিডিও দিও না, মানুষ তোমাকে বকা দিবে। আর আরে কি মানুষ আমার জানে আমি যে মজা করি, আমি বুঝি নাই ভাইয়া মানুষ আমার গোষ্ঠী উদ্ধার করে দিব। আমি ডানাগো বাসাতে আরেকটা ভিডিও মিথ্যা বানাইছি যে তোমরা কি মনে করছো আমি মেরে টাকা দিই, ওটাও মজার চলে যে তোমরা কি মনে করছো আমি টাকা দিই না, আমি টাকা দিছি তোমাকে গালি খাইছি। বাবারে বাবা, বাঙালি যে এত টিকটিকি ভাইয়া ওই মাইয়ারে বাইর করছে, ওহো, ওই মাইয়ারে বাইর করছে। আর অনলাইন প্ল্যাটফর্মে সবাই কন্টেন্ট ক্রিয়েটর থেকে শুরু করে যাদের আমি ভাইরাল করছি, যারা আমার সাথে লাইভ করছে, যাদের সাথে আমার 2 মিনিট 5 মিনিট কথা হইছে, তারা আমার নিয়ে লিখছে ভাইয়া আমি খারাপ, আমি খারাপ। অডিয়েন্স অলওয়েজ রাইট, অডিয়েন্স পানির মতো ভেসে দিতে পারে। যে অডিয়েন্স গুলা করছে ভাইয়া, হে অডিয়েন্স গুলার মধ্যে তার তঙ্গ মধ্যে কোনো ব্যবধান নাই। তোমরা আমারে চিনো না, তোমরা আমার ঘরে খাইছো না। আমি যখন 50 জন 60 জন দাওয়াত দিছি, আমার যখন 100 জনের অ্যারেঞ্জমেন্ট করছি ভাইয়া, আমার যখন খানা অনেক বেঁচে গেছে, মানুষ 2 জন, আমি তো বক্সে বক্সে তোমাদেরকে খাওয়া দিছি। তোমরা কিভাবে লেখো আমি ছোট লোক গরিব ফকিন্নি? তার মানে হিংসা, হিংসা না ভাইয়া, জেলাসি। এমন কেউ নাই ভাইয়া এই 20 টাকার জন্য এত কিছু? এই 20 টাকার জন্য মনে হচ্ছে আমাকে ফাঁসির কাঠগড়ায় দাঁড় করাইছে। তুই খুনি, তোর ফাঁসি চাই, তুই খুনি, এরা ফাঁসি দে।
ওহো। এরা এখনই ফাঁসি দে। না। আমি আরেকটা কথা বলি, আমার কাছে মনে হয়েছে আমি মরা একটা গরু, ডাস্টবিনে মরা গরু ফালাই দেয় না, কুত্তা মরে গেলে, মরা গরু শিয়াল কুত্তা মরে গেলে ডাস্টবিনে ফালাই দেয়, ওই কুত্তার মাংস ওই কুত্তাই খায়, কাউয়াই খায়, খায় না ভাইয়া বলেন? বিলাই খায়, কাকে সিরে সিরে খায়। আমার কাছে মনে হয়েছে 28 তারিখ থেকে এখন অব্দি আমাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে শুধুমাত্র 20 টাকার জন্য। অথচ আমার এত কত ভালো কাজ আছে, আমি রান্না করে করে মানুষকে রাস্তায় খাওয়াইছি, এটার প্রতিদান। আমি রেমিটেন্স যুদ্ধের জন্য দিনের পর দিন ভিডিও বানাইছি, এটা প্রতিদান। আমি কোটা আন্দোলনের সময় দিনের পর দিন ভিডিও বানাইছি, এটা প্রতিদান ভাইয়া? বলেন। ওই মাইয়ারে বাইট করিয়ে আনছে আনি ভিডিও বানার, তোমাকে 1000 টাকা দিছি, তোমার 5টা ফুলের দাম কত? এত। প্রথমে মাইয়ারে শিখেছে, মাইয়া কয় আপনি আসেন আমি আপনারে 200 টাকা ভিক্ষা দিব, 30 টাকা ভিক্ষা দিব। আমি শুধু দেখতেছি ভাইয়া, দেখতেছি, এখান থেকে আমি প্রমোশন করতেছি, চিল। আমার হাজবেন্ড আমাকে ওইখান থেকে ফোন দিয়ে বলতেছে তুমি জানো ফ্রান্সের অনেকে তোমাকে নিয়ে ভিডিও বানাইছে। আমি বললাম ওদেরকে কেউ চিনে না, আমাকে সবাই চিনে, এই জন্য তো তোমাকে আমি বলছি আমি আর কারোর সাথে মিশবো না, কারণ বাঙালি, আমিও বাঙালি, সেও বাঙালি, কেউ কারো ভালো নিতে পারে না। চিন্তা করি যে ডক নাই, নকশা নাই, কালা সুরুদ ইটি যদি একটা মিলিয়ন মিলিয়ন ভিউ টানে, এই আমরা কি এর থেকে কম নাকি? আমরা পড়াশোনা করছি না? তোকে পড়াশোনা এখানে বান্দি বান্দি গড়িতে থুই রাখ। বিদেশে তুইও বাবুসি আইও বাবুসি, ঠিক আছে নি? আয় নাটক করে বাবুসি করি, তুই হোয়ালেয়া করি যে বাবুসি ওই ওই মেয়েটাকে দেখলাম যে, আমি আসলে আপনার এই ভিডিওগুলো দেখা হয় না আমার, আমি তো দেখলাম ওই মেয়েটাকে বোধহয় সাজাচ্ছে আমার কলিগ। আসাতেছি ও আপনি সাজাইছেন পরে? বধু বেশে কন্যা যখন এলো রে। মানে আপনি কি স্টেপ নিছিলেন পরে? এর তো কই এর তো ভাইয়া, আমি খালি তামাশা দেখতেছি ভাইয়া, যে দাও করো তোমরা কতটুকু করতে আরো করিল। আমি তো মাইনের রিয়ান মার ভিডিও তো চিনি, দিশার আম্মুর ভিডিও থেকে চিনি। পরে আমি দিশার আম্মুরে ফোন দিছি, কারে আপু এটা আমার লগে অনেক অভিনয় করছে, তাহলে এক কাজ করেন, কোনো ভিডিও এডিট হবে না, এডিট করলে কবে কে কবে, আমি মাইনের শিখাই দিছি, শিখাই দি, আমি ভিডিও বানাই এখন ছাড়তেছি। তো সবাই বলতেছে আপনি কেন 20 টাকা দিলেন না? আরে ভাই আমি তো কইছি আমার কাছে টেয়াই আসিল না, আমি মাত্র আইছি, আমি কত দিব ভাইয়া? আসলে উনি অনেক বাংলাদেশ নিয়ে অনেক ইমোশনাল ছিল, হয়তো ভাবে চিন্তাও করেনি যে বাংলাদেশের কনটেক্সটটা চিন্তা করেন। যাই হোক, এত এটা আসলে কি বলবো বলেন, সোশ্যাল মিডিয়া তো এখন খুবই জাজমেন্টাল। ওইটাই বুঝ, আমি মানে ওটাও বুঝছি, মানে আমার ক্যারিয়ারে আমার কখনো রোস্টিং হয় নাই, দিস ইজ মাই ফার্স্ট টাইম। হ্যাঁ, এবং পুরো বাংলাদেশে উড়ে গেছে। এবার বুঝেন, মানে সব ভাইরাল কিন্তু মজার না। বুঝেন আমার কেমন প্রেশারটা দিল, আমার আসার মজাটা কেমন ভাবে নষ্ট করলো। না না, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। যাই হোক, হ্যাঁ, তারপরে কি হলো? এর পরবর্তীতে আমি দিশার মারে বললাম যে এক কাজ করেন, বললাম না ভাইয়া এমন কোনো কন্টেন্ট ক্রিয়েটর নাই আমাকে নিয়ে লেখে নাই, এমন ইনফ্লুয়েন্সাররা না, অনেকে লিখছে আমাকে নিয়ে। এর মধ্যে যারা আমাকে একদম স্পেশালি চিনে, কাছ থেকে দেখছে, তারা কয়েকজনে আমাকে নিয়ে লিখছে, বাট না লেখার সংখ্যাই বেশি। ওকে। এতে একটা জিনিস আমি শিখেছি, এটা আমি কি লিসেন লইছি জানেননি, সবাই তোমার বন্ধু হয় না। না, ডেফিনেটলি না, সম্ভব না। এর পরবর্তীতে আমি দিশার আম্মাকে ফোন দিলাম, ফোন দিয়ে বললাম যে ওনাকে আমি আবার মজা করে বলি, ডেজি খালা আমাকে তো মানুষ গালি দিয়ে উড়িয়ে দিচ্ছে, ডেজি খালা কি করব? বলে আল্লাহ আফু বললেন না, ওর কাছে দুনিয়ার সাংবাদিক যাইতেছে, দুনিয়ার ভাইয়া কন্টেন্ট ক্রিয়েটরের মধ্যেও তো গ্রেট আছে, আছে না? যাইতেছে, এই নাও তোমাকে 5টা ফুলের দাম 5000 টাকা দিচ্ছি, এই নাও তোমাকে 1000 টাকা দিচ্ছি, ভালো, আমি খুশি হয়েছি। আমি না হয় কেনার জন্য ভিডিও করছি, আপনারা কেন করছেন? ট্রু, আপনিও ভিউর জন্য করছেন, আমিও ভিউর জন্য করছি। এর পরবর্তীতে আমি ভিডিও দেখতেছি, এখানে আমি আমার নিজের কাজও করতেছি, আর একটু পর পর আমার হাজবেন্ড এখান থেকে ফোন করে বলে তুমি তো এমন না রাখি, তুমি এটা কেন করছো? আরে দূর সিল থাকো, আমি এমন খারাপ কিছু করি নাই, এটা আমার একটা অ্যাক্টিং ছিল, ঠিক আছে আমি অন্যায় করছি, আমার কাছে টাকা ছিল না, আমি দিতে পারিনি, এটা আমার অন্যায় হয়েছে, আমি দেশবাসীর কাছে আমি আমার ভুলের জন্য ক্ষমা চাইছি। দেশবাসীকে তোরে কিতাম ক্ষমা করি, তোরে ফিসিয়ে এলাম, তুই যতদিন থাকবি তোরে ফিসিয়ে এলাম, কি আর ক্ষমা তোরে, তুই আসত কি আঙ্গ দেশে, তুই তোর দেশে যা। এখন তো এটাই মনে হচ্ছে, এটাও লিখতেছে আমাকে তুমি ফ্রান্সে চলে যাও, তুমি বাংলাদেশে কেন আসছো? বাংলাদেশে থাকো বাপের, আর বাপের ভাই কন দেয় বাংলাদেশে, ন আর জন্মস্থান কন দেয়। এরপর আমার যে একটা হাহাকার ছিল না ভাইয়া,
মরে গেছে, একদম মরে গেছে। আমি তো এখন অব্দি রাস্তায় ওইভাবে আমার যাওয়া হয় নাই। আল্লাহ আমাকে সুস্থ রাখছে ভাইয়া, মাথায় কোনো প্রেশার নিচ্ছি না, না না এনজয় নিচ্ছি, যেহেতু আমি অসুস্থ আপনার মানুষ। ফার্স্ট টাইম তো এই ক্রিটিসিজম ব্যাপারটা তো ফার্স্ট টাইম, এই জন্য আপনার অনেক বেশি এটা লোড মনে হচ্ছে, বাট এটা একটা লার্নিং, এটা শিক্ষাও কিন্তু। হ্যাঁ, হ্যাঁ অনেক সময় দেখা যায় যে হয়তো পরিকল্পনা এটা ছিল না, এরকম আমার লাইফেও বেশ কয়েকটা কাজ আছে এরকম যে আমি চিন্তাই করিনি এরকম একটা হতে পারে, কিন্তু সোশ্যাল মিডিয়াতে যাওয়ার পরে এটা উল্টোভাবে বুমেরাং হয়েছে আমার জন্য। আমি যেমন আমি একটা এপিসোডের কথা বলতে পারি, ফুড আপ্পিকে নিয়ে আমি যেটা করছিলাম, আপনার দেখা হয়েছে কিনা জানি হ্যাঁ না, দেখেছি। 3.5 থেকে 4 ঘন্টার একটা এপিসোড, এটা আনকাট ছিল। তো আসলে ওই এপিসোডটা যখন আমি পরবর্তীতে এডিট করে প্রচার করব, আমি একদম 3.5 ঘন্টা আনএডিট, এবং আমার মনে আছে ল্যাপটপে আমি ছেড়ে দিয়েছি রেকর্ড করার পরে। আমি বাচ্চাদের সাথে কাজ করছি, একটু শুনতেছি, একটু কাজ করতেছি, বাট হয় কি, একটা সেন্টেন্স, একটা বাক্য কিন্তু আপনাকে ধসায় দেওয়ার জন্য। 20 টাকা দেখেন আপনার ক্যারিয়ার নিয়ে কি পরিমাণ আলোচনা হচ্ছে, ওইখানে অনেকগুলো বিষয় ছিল যেগুলো হয়তো প্রচার না করলেও আমি পারতাম, কিন্তু আমার কাছে মনে হচ্ছে ওকে ফাইন, লিবারেট, দিস ইজ মাই পয়েন্ট, যেতে পারে। পরবর্তী দেখলাম ওই সময় ইলেকশনের সময় ছিল, আওয়ামী লীগ ক্ষমতায়, পরে দেখলাম মানুষজন ইলেকশন ভুলে গিয়ে সবাই শুধু ওই ফুডাপ্পি আর ফুডাপ্পির হাজবেন্ড নিয়ে আছে। ওই যে এখন আমার এনে যেটা হচ্ছে, এবং তারপরে যেটা হলো, প্রথম আলো এটা নিয়ে রিপোর্টও হলো, যদিও আমার নাম ভেবে মেনশন করেনি, রিপোর্টও হলো এবং বড় করে হলো। পরে আমার কাছে মনে হলো যে আসলে আমি তো এটার জন্য এপিসোডটা ছাড়িনি, আমার টার্গেট ছিল অন্য কিছু। পরে আমার কাছে মনে হলো আমি এত মানুষকে বোঝাতে পারবো না, তো আমি অ্যাপোলজি করে, এবং যথেষ্ট দেখলাম যে পেজে রিপোর্ট করা হচ্ছে, অ্যাপোলজি করে আমি সরে এসেছি। এখন সবচেয়ে বড় কথা কি, আমাদের অডিয়েন্সও কিন্তু অনেক সময় রেডি থাকে না। ধরেন আমরা যে পরিমাণ ইমোশনাল একটা জাতি, অনেক সময় দেখা গেল একটা ঘটনা ঘটে গেছে, আমরা ওই ঘটনা দেখার সঙ্গে সঙ্গে আমাদের মনের মধ্যে যে প্রতিক্রিয়াটা তৈরি হয়, আমরা ওইটা নিয়েই কাজ করি। কিন্তু সেকেন্ড থট বলে একটা ব্যাপার আছে না, এই ঘটনা যেখানে ঘটলো, তাহলে এই ঘটনা আমি চোখে যেটা দেখছি তার বাইরে কোনো কিছু আছে কিনা, ওই জিনিসটা নিয়ে চিন্তা করার মানুষের সংখ্যা কিন্তু খুবই কম, এটা সারা পৃথিবীতেই কম। তো আমি আসলে পুরো ঘটনা আপনার চোখেই শুনলাম। আমি 2-1টা ভিডিও দেখেছি, সেটা হচ্ছে যে এই মেয়েটাকে সাজানো হচ্ছে, আবার 2-1জন সাংবাদিক খুব জোর করে ঢুকে যে ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করতেছে। সাংবাদিক না, আসলে ওরা কন্টেন্ট ক্রিয়েটর, বা ওরা ওদের মতো করে মোবাইল জার্নালিজম করে। তো এরপর আমি খুব একটা মজা পাইনি, ইন্টারেস্ট পাইনি। আর আপনার ওই ঘটনার সাথে আজকের অনুষ্ঠানের কোনো সম্পর্ক নেই, কারণটা হচ্ছে আপনার সাথে আমার কথা হচ্ছে আরো 1 বছর আগে থেকে। আপনি বাংলাদেশে আসবেন, আপনার কথাগুলো বলতে চান, এভাবেই কথা হচ্ছিল, সেভাবেই আপনাকে ইনভাইট করা। জি, তারপরে কি হলো, মেয়েটাকে আপনি নিয়ে আসলেন? এরপর না, এরপরে তো দেখলাম যে জিনিসটা বেশি, ওরা মানে এত বেশি টানতেছে। আমি দিশার আম্মাকে বলছি, আপা আপনি সময়, আমি কিন্তু সময় পাচ্ছি না ভাই, আমার এই কাজ ওই কাজ। এখন আপা আমি তো কালকে ফ্রি আছি, একটা কাজ করেন, আপনি মেয়েটা যেহেতু আপনার পূর্ব পরিচিত, আমি লাইভে যাব, আমি কোনো ভিডিও এডিট করব না, পরে করবো, রাখিয়ে এডিট করে সারি দিচ্ছে। যেহেতু আমার জীবনে এটা প্রথম ঘটনা, একটা লিসেন নিছি, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। এর পরবর্তীতে ভাই আমি কি করছি, মেয়েটাকে আনছে, দিশার আম্মাও জানে না। এরপর আমি একদম মেয়েটাকে বিজয় সরণি, দাঁড়ান আমি নাম ভুলে যাই, জিয়া উদ্যানটা আছে না ভাইয়া, জিয়া উদ্যানের অপোজিটে গেটটা আছে না, ওইখানে মেয়েটাকে এখান দিতে, ওই যে অনেক সাংবাদিক ভাইরা, মানে কন্টেন্ট ক্রিয়েটর যারা, ওনারা 20 টাকা জায়গায় 200 টাকা যারা দিচ্ছে, একদম মানে বিয়ে বাড়ি মনে হচ্ছে মেয়েটার বিয়ে লাগছে, ধরে রাখছে। এর পরবর্তীতে করছে, ওকে ওইখান থেকে হুন্দাই করে এনে, আপুরা মনে হয় যত সময় হুন্দা বা গাড়ি করে এনে রাখছে। রাখার পর আমি সুন্দর মতো ওইখানে ঢোকার 3 মিনিট আগে লাইভে গেছি, যে বেলি ফুলের আজকে ইতি। লাইভে যাওয়ার পরে প্রায় মনে 19,000 মানুষ আমার সাথে লাইভে ছিল এট আ টাইম। আমার লাইভে 19 থেকে 24,000 গেছিল। এত বড় কিছু ঘটে গেছে বাংলাদেশে। মানে বললাম না, আমি খুনি যে ওর ফাঁসি চাই, শুধুমাত্র ভাইয়া রাস্তায় তো হাজার পথ শিশু আছে। আমার দেশের মানুষ যদি এত সচেতন হইতো, রাস্তায় কি এত পথ শিশু থাকতো? আমরা যখন রিক্সায় বসি, আমাদেরকে অনেক গরিব বলে না, আল্লাহর হস্তে 2টা টাকা দেন, আমরা বলি কি মাফ করেন। আজকে সেটা আপনি স্ক্রিনে দেখাচ্ছেন না বিধায় মাফ করেনটা দেখছে না। এখন আমি ভিডিও ধরে, হ্যাঁ বলো ভিক্ষা চাও, আমাকে 2টা টাকা দেন, মাফ করেন, রাখি আপা মাফ করেন কইছে কিনলে কথা যুক্তি কিনা ভাইয়া বলেন? লাইভের মধ্যে আমি সবাই হয়ে বলছি যে আমি সরি, আমি এটা ভুল করি নাই, এটা আমার একটা কন্টেন্ট ছিল। আপনারা যেহেতু আমাকে ভালোবাসেন বা ঘৃণা করেন, আমি তো সবার ভালোবাসার মানুষ হইতে পারবো না, আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসো বোন, তোমার জন্য, তোমার পরিবারের সাথে, তোমার সাথে আমি কথা বলবো। ওর বাসায় গেলাম, অনেক কন্টেন্ট ক্রিয়েটর হাজির,
ভাই মনে হয়েছে কি কই যে গেলাম, এত মানুষ, নিজের ধন্য মনে হয়েছে ভাই, মানে এত খুশি হয়েছে কারণ আমি এত বছর পরে আসছি ভাই, এত মানুষ দেখে তো অভ্যস্ত না, হাত পা কাঁপতেছে, ঘাম, চিকন ঘাম বেরোচ্ছে। কারণ আমি হয়েছে কি ভাই 8টা বছর আমি গরিব, তো ওই দেশে তো গরিব ধরেন, কিন্তু আমি তো ওই দেশে কিছু ম্যানার শিখছি। যেমন আপনি আমাকে এক গ্লাস পানি দিবেন, আমার মুখ থেকে ম্যাক্সি জিনিসটা বাইর হয়, এগুলো তা শিখছে। আমি মানুষ দেখে খালি তাকাচ্ছি, আর দিশার আম্মা বলতেছে আপু একটু বোন, আমি এত মানুষ দেখে আমার নিজের কাছে এখন কেমন লাগতেছে, মনে হচ্ছে আমি খুনি। সবাই ক্যামেরা ধরে আছে। ক্যামেরা ধরেছে, আমি বিশ্বাস করবো না, যত ক্যামেরা দেখতেছি না আমি, মানে আমার চোখ মনে হচ্ছে জ্বলে যাচ্ছে, এরকম লাগতেছে আমার কাছে। আর কথাও বলতে পারতেছি না, আমার খুব হাইজেনিক হচ্ছে। তারপরে হচ্ছে আপনার ডিহাইড্রেশন হচ্ছে, খালি পানি খাচ্ছি ভাইয়া, একটু পর পর পানি খাচ্ছি। ওর বাবারে ডাকলাম, ডাকার পরে বললাম, একটা মজা করে ওইখানে একটা কথা হচ্ছে যে বোন তোমার বাসায় কত বড় একটা এলইডি টিভি, আমার বাপের বাসায় এত বড় এলইডি টিভি নাই। ওইটা নিয়েও ইস্যু হয়েছে যে এখানেও নাকি আমি ছোট লোকই প্রকাশ করছি। আমরা মজা করে অনেক কথা বলি না। এর পরবর্তীতে মেয়ের বাবার হাতে 5,000 টাকা আর সারপ্রাইজ হিসেবে আমি মেয়ের একটা মোবাইল দিছি। এখন আমারে মোবাইলটা দিছি কেন, এই মাইয়ের কাছে ব্যাকে যাই, ধরো তোমার টাকা দিলাম, আজ থেকে আবার অনেকে কইতেছে কি এই মেয়ের ভিডিও থেকে যত টাকা পাইবো সব হিতিরে দিব। ছবি তো তাইলে হিতি কন্টেন্ট ক্রিয়েটর হলে সমস্যা কি হয়, যা আজ যেতুন তোকে কলিক আপনি কন্টেন্ট ক্রিয়েটর বানাই দিছি। 1-2 দিনে 1 লাখ ফলোয়ার করে দিছি। রিয়ামনির আমি করে দিছি। হিদিরে দিকে তো চকিয়া কায় বসে আসুন, চল তোরে ব্রাইডাল মেকআপ করাই দি, ব্রাইডাল মেকআপ করাই দি, ডায়লগ দিছি কি বলেছিলাম না, ভাইরাল করে দেব, ভাইরাল অন ব্যাকের কথা হইছে। মেকআপ আর্টিস্টরা ব্যাক সেটি গেছে যে হোয়াট ইজ দিস, দিস ইজ ভেরি ব্যাড, কেন আমাদের মাঝে ওকে এনেছে কা আরো জন আপনারা ইচ্ছা গাইলাই হতা আলাইছেন, হেতে আপনি সুশীল সমাজের ভদ্র মানুষগুলা কই আসিলেন, আপনারা আরে চিনেন না? 20 টাকা দিনও দে আপনারা আরে কাঠগড়া দাঁড় করা আলাইছেন, আমি খুনি, আমি খুনি, আমি কি 20 টাকার জন্য খুনি ভাইয়া বলেন? অন শুরু হয়েছে আর আমার ফেসবুকে ঢুকেই যাচ্ছে না, ও মাই গড, সবাই খালি রিয়ামনি রাখি রাখি বইটা কেন করছে কন্টেন্ট ক্রিয়েটর। তাহলে এই মাইয়ারা দিয়ে যদি আপনি কইতেন হারেন এই টাকা থেকে যা পাবো হিতিরে দিমু, এত মানুষ রিয়ামনির আরে গাইলাইলেন, তো রিয়ামনির দিয়ে আপনারা এতগুলো ডলার কামাইবেন, তাও মাসের শেষের দিকে ভালো টাকা কামাইছেন, যেহেতু এখন আমি ফর ইউতে আসি, তাহলে হিতি কন্টেন্ট ক্রিয়েটর হোক। সালিশ মানে তাল গাছ আমার হইলে তো হইতো না ভাইয়া, না হইলো এক মানে না হইলো 2 লাখ মানুষ ইতির হলে ভিডিও বানাইছে। প্রিয়ামণিকে কেন 20 টাকা দেয় নাই? রাখিকে জুতা পিটা করো, রাখিকে মামলা দাও, রাখিকে বাঁশ দাও, একদম এমনে ভাইয়া, কত বিচ্ছিরি বিচ্ছিরি কথা। স্মার্টদের কথা তো অন্যভাবে দেখাইলামই। তাইলে এখন এতজন যেহেতু প্রতিবাদ করছে, আমার প্রশ্ন আমনের মাধ্যমে 2-3 জন ওই যে মানবতার ভিডিওলা ভাইয়া দিছে, আমি মানি। সবাই তো আমার মতো ভিউ টানার জন্য, ডলার কামানোর জন্য কন্টেন্ট বানাইছে ভাইয়া, তাহলে সে কন্টেন্ট ক্রিয়েটর হলে আর আপনার কারো তো সমস্যা হবার কথা না। সে কলিগ, সে মেকআপ আর্টিস্ট না, তার শখ থাকতে পারে। তার মানে এখন আপনারা তার ইনসাল্ট করতেছেন যে কেন মেকআপ করছে, সে তার মেকআপ করার দায়িত্ব আমার না, আমি মোবাইল না দিয়ে কেন তারে বই দিলাম না। আই যদি হিতিরে বই দি, হিতির বয়স কি 12 বছর হইতো ভাইয়া, হিতির বাপ মা যদি হিতিরে হুয়াইতো, হিতির বয়স তাহলে তো হিতি হন 12 বছরে কম ক্লাসে থাকতো, 6-এ থাকতো না, তাহলে আন্না আরেক কর, হিতির বাপ মাই তো হিতিরে কোনোদিন হুয়াই না। তারপর আমি জিজ্ঞেসি বোন তুই হইবি, হইতাম না, ইয়ে না দোষ। অন হিতিরে 7 দিনের একটা ইভেন্টে দিছি, প্রত্যেকদিন হিতি 1600-1700 টাকা করে ইনকাম করে। অনেকে হিতির মধ্যে যে মেকআপ দিছি হিতির স্কিন নষ্ট হয়ে যেত না, তো হিতি যে রোদের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় হুল বিক্রি করে, হিতির মেকআপ নষ্ট হয়ে জানো। এক রিয়ামনিল্লা আমনে গো সবাই আমারে দুইয়া লাইলেন, হারপিক দি, জেড পাউডার দি, 2 তামা তামা করে 1000 রিয়ামনি রাস্তায় হয়ে রয়েছে। কয়জন রিয়ামনি গো নামনে গো প্রাণ কান্দের। আর যে রাখিয়া পারে ভাইরাল দেখি ব্যাকে হিসিয়ে লাইছেন। আপনি অনেক বোল্ড ভাবে বলেছেন। আমি এখানে একটা কথা বলি আপনাদেরকে, আজকের এই ভিডিওটা অনেক বড়। আমি যখন এটা রেকর্ড করেছি সে রাতেই আমি এডিট করে এটা ছাড়ছি, বিকজ আমার কাছে মনে হচ্ছে রিসেন্ট ইস্যু, এবং আমি আসলে রিসেন্ট ইস্যু নিয়ে খুব একটা ইম্পর্টেন্স দেইও না আমার কন্টেন্টের জায়গাটা থেকে। তারপর আমার কাছে মনে হয়েছে যে সাম্প্রতিক সময়ে বিষয়গুলো যেহেতু অনেক প্রাসঙ্গিক, ওনার জায়গা থেকে বলা, এবং এই ওনার কন্টেন্টের জায়গাটা থেকে শুধুমাত্র না, অনেক সময় অযাচিতভাবে আমরা অনেক কিছু নিয়ে
এটাকে বলবো আনইনটেনশনালি ভাইরাল হয়ে যায়। সেটাতে হয়তো উদ্দেশ্য থাকে অন্যরকম, কিন্তু আমরা বোঝাতে পারি না। এবং সেই জায়গা থেকে এই যে ক্রিটিসিজমগুলো আসলে অনেক ধরনের ইম্প্যাক্ট তৈরি করে। তবে আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, এই ভিডিওর কোনো অংশ আপনি যদি 1 মিনিটের জন্য কেটে নেন, 1.5 মিনিটের জন্য কেটে নেন, 2 মিনিটের জন্য কেটে নেন, বিশেষ করে ফেসবুকে এই টেন্ডেন্সিটা খুবই প্রবল। যারা এটা কাটলে এই ভিডিওর যদি ওনার কোনো উনি অনেকগুলো বিষয় নিয়ে এখানে কথা বলেছেন, কেটে কুটে আপনারা ডিফারেন্ট মিনিং দাঁড় করাতে পারবেন। টিকটক থেকে শুরু করে সব কটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের জন্য আমি একটা একদম স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি, যতদিন সময় লাগুক, যেভাবে সময় লাগুক, আমি প্রত্যেকটাকে কপিরাইট দিব। সুতরাং দয়া করে এই ভিডিওর কোনো অংশ, পার্টিকুলার অংশ কেটে নেবেন না, কারণ পুরো ভিডিও মিলে যে অর্থটা দাঁড়ায়, পার্টিকুলার কোনো অংশ কেটে নিয়ে আপনি যদি ইন্টেনশনালি ওনার কথাগুলো ব্যবহার করতে চেষ্টা করেন, তাহলে ওনাকে কিন্তু অনেকভাবে ক্রিটিসিজমের মুখোমুখি করা যাবে। সুতরাং এই কাজটা দয়া করে একেবারেই করবেন না, এই ভিডিওর ক্ষেত্রে একেবারে পার্টিকুলারলি না। রাখি আপা, আমি ধন্যবাদ জানাই যে আপনি কষ্ট করে আসছেন, এবং আয়শা আপনি মন খুলে কথাগুলো বলছেন। আপনাকে এখন হালকা লাগতেছে? হ্যাঁ, অনেক। ওকে। মানে মনে করবে আর নামের মনে পরিসঙ্গ মনে এই কন্টেন্ট না 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 না, অনেক আগে থেকে। আমি চাইলে ফেসবুকে স্ক্রিনশটও দেখাইতে পারবো, হ্যাঁ, যে উনি বাংলাদেশে আসছেন। কিন্তু এই ঘটনার পরে ভাইয়া আমি জীবনে কান ধরছি ভাইয়া, আমি দরকার হলে উপাস থাকবো, তারপর কারোর বলবো না আমাকে 1 প্লেট ভাত দেন। আমরা অনেক ভয়ঙ্কর ভাইয়া, অনেক ভয়ঙ্কর। হ্যাঁ, আমরা জাতি হিসেবে খুবই ইমোশনাল জাতি, ব্যাপারে কথাটা সত্য, কিন্তু সবসময় একটা কথা মনে রাখতে হবে, আমরা এই ঘটনার প্রেক্ষাপটে বলছি না, এটা আমার নিজের জীবনের সেলফ লার্নিং থেকে বলছি। এবং আপনারাও অনেক সময় চিন্তা করে দেখবেন, যে কোনো ঘটনা আপনার সামনে ঘটে যাওয়ার সঙ্গে সঙ্গে মনের ভিতরে যে আবেগটা উদয় হয়, এটা সায়েন্স বলছে ম্যাক্সিমাম ক্ষেত্রে ওই ইমোশনটা রাইট থাকে না। কারণ ঘটনার পেছনের ঘটনা বোঝার জন্য আপনাকে একটু সময় দিতে হবে। সময় দিয়ে বিচার করলে আপনি দেখবেন আপনি যেটা চিন্তা করছেন তার বাইরে সেকেন্ড থট গ্রো করবে, এবং সেকেন্ড থটটা অনেক সময় আপনাকে রাইট ডিসিশন নিতে বাধ্য করবে। আপনি হয়তো একটা গালি দিয়ে চলে গেলেন, যে কোন একটা ভিডিও দেখেছেন, খুব বাজেভাবে একটা গালমন্দ করে আপনি চলে গেলেন। ইভেন এই ভিডিওর নিচে হয়তো অনেকে অল্প একটু দেখে গালমন্দ করে চলে গেছেন। আপনি হয়তো চিন্তাও করবেন না যে কাকে গালি দিয়েছেন, কি করেছেন, আপনি জানেনও না, এটা আপনার স্বভাবের মধ্যে হয়তো বা পড়ে। কিন্তু এই গালিটা যে লোকটা কাজ করে যাচ্ছে তার জন্য কত বড় ডিমোটিভেট হতে পারে, তার জন্য কত বড় মানে ফ্রাস্ট্রেশনের কারণ হতে পারে, ডিপ্রেশনের কারণ হতে পারে। সবসময় আসলে ফাইট করা যায় না, কারণ আপনারা যখন ভালো কিছু লেখেন, আপনারা যখন মানুষকে উৎসাহ দেন, সেটা কিন্তু আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হিসেবে কাজ করে পরবর্তী ভিডিও তৈরি করার জন্য। যার মধ্যে সম্ভাবনা আছে, তার সম্ভাবনা নষ্ট করে দেওয়ার মতো ক্রিটিসিজম করা, এটা কিন্তু অনেক বড় একটা অন্যায়। রাকেবা, আপনার জন্য অনেক দোয়া, অনেক ভালোবাসা। আমি এখানে একটা কথা বলি ভাইয়া, এটা আপনি কাইটেন না প্লিজ। হ্যাঁ, কাটবো না, বলেন। আমার মধ্যে কি আসলে কোনো প্রতিভা আছে ভাই? সেটাই বলতে চাচ্ছিলাম। আপনি আমার মতো মানুষকে 2-2.5 ঘন্টা ধরে রেখেছেন এখানে, এবং আমি আপনার গল্প শুনে পুরো দুনিয়া ব্লাঙ্ক করে দিয়ে আমি হেসেছি। সো আমি আপনাকে এটাই বলতে চাচ্ছি যে আপনি এরকম থাকেন সারা জীবন, ঠিক আছে? মাটির কাছাকাছি থাকেন, ভালো মন্দ মিলায়ে থাকেন, আপনি কখনোই পশ হয়েন না। আপনার টাই আপনার পশ, ঠিক আছে? এরকমই থাকেন, এবং আপনি অসাধারণ মাপের মানুষ। হ্যাঁ, আপনার জন্য অনেক দোয়া থাকবে আমার কাছ থেকে এবং আমার অডিয়েন্সের কাছ থেকে। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা শেষ করছি আজকের এপিসোড। যারা এতক্ষণ ধরে দেখলেন তাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।